যে আমি যে সমস্যা ফিল করতেছি এরা মনে হয় চায় না যে আমি এসে সবার সাথে শেয়ার করি, আমার নিজের বিশ্বাস। আপনার কি ধারণা আপনার মধ্যে মানে সমস্যাটা কি হতে পারে? সমস্যাটা হয়েছে আপনার আমার জিনগত সমস্যা, এটা আমার ধারণা, এবং আমার আম্মা প্রায়ই বলে যে আমি মানে এই ধারণাটা আপনার কিভাবে হইলো, মানে কোনো ঘটনা ঘটছিল? অবশ্যই হয়েছে। আমি 2007 সালে ইন্টারমিডিয়েট পাস কইরা ধানমন্ডিতে একটা চাকরি নিয়েছিলাম স্টাডি সেন্টারে। এই চাকরি থেকে আমি আমার বাসায় আসছি দুর্গাপূজা উপলক্ষে। আমি মুসলমান মানুষ, তবু এলাকার মুসলমান বন্ধু আছে, এদেরকে নিয়ে দুর্গাপূজায় আমরা মজা করি। আর হ্যাঁ হ্যাঁ, আমরা তো ঈদেও সবাই মজা করি, পূজায় সবাই মজা করি, এটা কোনো সমস্যা না। আমি আমার বাসা থেকে আমি আমার যে পূজা মণ্ডপটা গোসাবো নদীর সাইডে, পূজা মণ্ডপে যাওয়ার 1 কিলোমিটার আগে একটা শ্মশান পড়ে। শ্মশানটার বর্ণনাটা আমি আগে দিই। এমন একটা জায়গায় শ্মশান, হাটের ডাইন পাশে ইনফিনিটি জমি, অসীম, কোনো বাড়িঘর দেখা যায় না, বাম পাশে নদী, এই সাইডে শ্মশান ঘাট থেকে 1 থেকে 1.5 কিলো হয়েছে পূজা মণ্ডপ, আর আমার বাড়ি হয়েছে 1-1.5 কিলো দূরে। অর্থাৎ এই দিক দিয়ে 1-1.5 কিলো, আর এই দিক দিয়ে অসীম, আর এই দিক দিয়ে একটা নদী দেখা যায় এই পার, এই মাঝখানে শ্মশান। তখন আমি 10টার দিকে বাসায় যাই না, ফ্রেশ ট্রেশ হইয়া 11:30টার দিকে আমার বাসা থেকে আবার আপনার পূজা মণ্ডপের মাইক শোনা যায়। আচ্ছা, পূজা মণ্ডপের মাইক আপনার বাসা থেকে শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ। আপনি কি একাই ছিলেন? আমি একাই ছিলাম। কয়েকজন বন্ধু মিলে? না, আমি একাই ছিলাম। বন্ধুদের সাথে ফোনে যোগাযোগ আছে, আর পূজা মণ্ডপে চলে গেছে। আপনি একলা যাচ্ছেন? হ্যাঁ, আমি একা যাচ্ছি। এই পর্যন্ত আমাদের গল্পটা থামা থাক, আপনার ঘটনাটা। তার আগে আমরা যেহেতু পথে আপনার সাথে কিছু বিপদ ঘটে গেছে সেটা শুনছিলাম, তার আগেই আপনার কিছু ঝামেলা হয়েছে, সেটা শুনতে শুনতে আমরা কিন্তু নাজিব ভাই আপনার পরিচয়টা কাউকে দিতে পারি নাই। তাই আপনি একটু আমাদেরকে একটু বলে নেন, একটু বিরতি দিয়ে। নাজিব মাহমুদ। আচ্ছা। আমার বাড়ি হচ্ছে কাপাসিয়া থানা, দক্ষিণগাঁও গ্রাম। আচ্ছা আচ্ছা। দক্ষিণগাঁও থেকে এসেছি। তো আপনার এই জিনের ব্যাপারটা, যেটা আপনি পথে আসার সময় আপনার মনে হয় ধারণা হয়েছে, এই ঝামেলাটা আপনার কবে থেকে হয়? আমার এই ঝামেলাটা আমি 2007 সালে যে শ্মশান ঘাটের যে ইয়াটা, এরপরে থেকে আমার সাথে টুকটাক বলতে মানে এই মাত্র যে ঘটনাটা আপনি বলছিলেন সেটা থেকেই শুরু হয়েছে 2007 সাল থেকে। তাহলে চলেন আমরা আর কোনো কথা না বলে সেই জায়গাটায় চলে যাই, যে আপনি একা একা এখন মণ্ডপে যাবেন। মণ্ডপে যাব। তারপরে আমি শ্মশান ঘাটটা মনে করেন যে প্রায় কাছায় গেছি, 1 থেকে 150 ফিট। একটা বিদ্যুতের গাছ থেকে মিটারটা যতটুকু ফিট হয় 150 ফিট। তারপরে একজন শ্মশান ঘাটের 100 থেকে 150 ফিটের মাথায় আসলাম, পুরোপুরি শ্মশান ঘাটের ভিতরে ঢুকিনি, অর্থাৎ মুখে আর কি। তখন 1 থেকে 1.5 ফুটের 25 থেকে 30টা বাচ্চা হাতের ডান পাশে যেই ধানের জমি মাঠটা বললাম, এই মাঠের মাঝে প্রচন্ড ভাবে খেলাধুলা করতেছে, একটা আরেকটারে চর মারে, দৌড়াদৌড়ি। 1 থেকে 1.5 ফুট বলতে মানে বাচ্চার বয়স কত হইতে পারে? 4-4.5? না, দেখলে বোঝা যায় বাচ্চার বয়স 16-17। 16-17? তাহলে তো এটাকে বাচ্চা বলতে পারে। বাচ্চা না, মানে এটা একটা বাচ্চা টাইপের বলে। আচ্ছা আচ্ছা, মানে বামন জাতীয় কিছু দেখছেন আর কি। আমার কিন্তু প্রচুর সাহস, যেহেতু গ্রামের ছেলে, ব্যবসা বাণিজ্য করি, রাত্রি বিরাতে দোকান থেকে আসি, যাওয়া আসা করতে হয়। হ্যাঁ, যাওয়া আসা করতে হয়। তারপরে একটাই করছে কি, আমি আমার পাঞ্জাবির ধরে টান দিছি। টান দেওয়ার পরে আমার শরীরের কাটা দাঁড়ায় গেছে। আরেকটা হঠাৎ করে চাই দেখি প্যান্ট ভাই আপনার গাছে যেভাবে গুয়া গাছে যেভাবে বাচ্চা বলো এভাবে এতটুকু উঠছে। উঠার পরে আমি বইলা জারি দিয়া ফালাই দিয়ে এইখানে চেঞ্জলেস হয়ে গেছি। আমার জ্ঞান ফিরে প্রায় 10 থেকে। কিন্তু মানে ওরা কি ভয়ঙ্কর কিছু করেছিল? মানে সেন্সলেস হয়ে গেলাম। একটা আমার পাঞ্জাবি ভালোভাবে দেখছে, আরেকজন পাও বাইয়া উপরে উঠতেছে, আরো কয়েকজন আমার দিকে তেড়ে আসতেছে। আচ্ছা আচ্ছা। তখন আমি ভয়ে একটা চিৎকার দেওয়া হঠাৎ করে যেমন আমার কাছে লাগলো দুনিয়া অন্ধকার, স্ট্রোকের মতো লাগলো আর কি। আমি সেন্সলেস হয়ে গেলাম। সেখানে আমি 10 থেকে 15 মিনিট পরে যখন আমার জ্ঞান ফিরে, তখন দিয়ে আমি শ্মশানের রোডে নয়, আমি মেন রোডে পড়ে আছি। জ্ঞান ফিরার পরে দিকে তাকাইছি, চাই দিয়ে আপনার একটা কলা ক্ষেত আছে, কলা ক্ষেতের ভিতরে আমার একটা ফ্রেন্ড বেরিয়েছে। তখন কয়টা বাজে? এই 11:30টার সময় দেখছি, মানে 15 থেকে 20 মিনিট, 15-12টা বাজে। যখন শেষ লেন্স থেকে যখন জ্ঞান ফিরে 15-12টা বাজে, মানে আপনি 15-20 মিনিটের মতন অজ্ঞান ছিলেন। ততক্ষণে আবার আপনাকে কেউ রাস্তায় রেখে দিয়ে গেছে। যখন সজাগ হয়ে দেখি আমি যেই জায়গায় সেন্সলেস হয়েছি শ্মশান ঘাটে না, আমি শ্মশান ঘাট থেকে এই মনে করেন যে প্রায় 300-400 ফিট দূরে মেন রুটটা। আচ্ছা আচ্ছা। মেন রোডের মাঝে বইরা আছি, শ্মশান ঘাটের ভিতর দিয়ে রাস্তা গেছে, আরেকটা রাস্তা সোজা চলে গেছে। এই মোড়টা ফিরে গেছি, সজাগ হইয়া চাইদি কলা ক্ষেতের ভিতর থেকে আমার একটা বন্ধু তৌহিদুল ইসলাম বের হইতেছে। আইসা অন্য সময় হার সাথে দেখা হইলে, আমি যেহেতু ঢাকা ছিলাম 2-3 মাস চাকরি করছি, অন্য সময় তার সাথে দেখা হইলে প্রথম কুলাকুলি করতো।
হ্যান্ডশিপ করতো, সিগারেট দিত। এদিন তার আচরণ আমার কাছে কিরকম লাগলো, একটু দূরে দূরে তাই দূরে থেকে আরে কি অবস্থা, কেমন আছো, তুই কি করছ অনেক, আমি কই, তুই শুনছস না আমি চাকরি গেছি গা, পরে যেমন হ্যাঁ শুনছি শূন্য যেমন না শোনার বান করা যেরকম এরকম। আচ্ছা আচ্ছা। তা কথা বলতে বলতে শ্মশান ঘাট আবার পারে যেতেছি, তো যাওয়ার পথে হ্যাঁ বলতেছি যে তো তুই একলা কি লেগে করতে আইসস, আমি একলা না, আমার সাথে আরো 3টা ফ্রেন্ডের নাম বলছে, আরিফ, শরীফ, আরেকটা ছেলে আছে কাশেম, এগোর সাথে আসছি, হেরা পূজা মণ্ডপের ভিতরে আছে, চল আমরা যাই। তখন আমি বলছি যে শ্মশান ঘাটে আমি ওই এই দেখছি, এখন তুই একা আসছিস কিসের জন্য, হ্যাঁ নিয়ে আসতাম কে করে, সবাই ফোন দিছি, সবাই পূজা মণ্ডপে চলে গেছে। তারপরে আমি হ্যাঁ সাথে যাইলাম, যখন পূজা মণ্ডপের গেটের আলোটা দেখা যায় না, যাই বলতেছি কি যে দেখলে ভাই আমি তো পায়খানা করে আসছি, তা আমি একটু নদীর যাবো, পানি খরচ কর। আচ্ছা এটা বললো, আমি কে ঠিক আছে তুই যা, আমি ভিতরে যাই, হ্যাঁ বিষয় বার করি, ফোন নাম্বারে ফোন দি মনে, আমার নাম্বার আবার হ্যাঁ বলছি, আবার ফোন উঠায় না, বলছে যে আপনার নাম্বার আমার কাছে আসছে, আচ্ছা আচ্ছা। এতটুকু। তারপর আমি পূজা মণ্ডপের ভিতরে গেলাম, তো ওইদুল ইসলাম তো ঘাটে গেছে নদীতে পানি খরচ করতে। যাই হোক, আমি ভিতরে গেলাম, হ্যাকোটে পেলাম, হ্যাকোর সাথে কুলাকুলি করলাম, যেটা প্রথম তো ঈদের সাথে করা উচিত ছিল, যে 3 মাস পরে দেখা, দেখা হয়েছে। আগে একসাথে পড়াশোনা করছি। যা বললাম, হ্যাঁ আমার হেরা জিজ্ঞেস করছে তুই এত রাত কিরে একলা কিভাবে আইসস, এই দিক দাইছস, আমার বাড়ি থেকে শ্মশান ঘাট ছাড়া যে রাস্তাটা পূজা মণ্ডপের, ওইটা আবার বহু দূর, প্রায় 3-4 কিলো ঘুরে যাইতে হইব যদি ভালো টাকা দিয়া দেয়। কিন্তু শ্মশানঘাটের ভিতরটা হচ্ছে শর্টকাট। একদম শর্টকাট রাস্তা, আমার বাসা থেকে মাইক শোনা যায়। আচ্ছা। তারপরে বললাম যে তফিদুল ইসলামের সাথে, তারা তো শূন্য অর্থ, বাবা কি বলিস, 3 দিন আগে গাজীপুর রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, জলছিরি গাড়ির নিচে বসছে তহিদুল ইসলাম। তফিদুল ইসলাম। তখন আমার এই যে ভাই এখন শরীরের কাটা ফেলাই দিচ্ছে, তখন আমি জিনিসটা বাসায় এসে শেয়ার করছি, পরে মা অনেক বকাঝকা করে, মা বলছে যে তোর বন্ধু তোর বাঁচাইছে, আমি বললে তোর অবস্থা খুব খারাপ হতো। আসলে তো তাই মনে হইতেছে, কিন্তু আমার এইখান থেকে যেখানে আপনাকে পাওয়া গেছিল, যে রাস্তাটায় আপনাকে আপনার বন্ধুর সাথে, ওই রাস্তাতেই কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? না, ওই রাস্তায় সে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার গাজীপুর চৌরাস্তা শিববাড়ি, আচ্ছা। একটা ট্রেনিং সেন্টারে বিদেশ যাওয়ার জন্য ভর্তি হয়েছে, গাড়ি শিখার জন্য, গাড়ির নিচে পড়ছে। আচ্ছা, এই ঘটনার কতদিন আগে সেই অ্যাক্সিডেন্টটা ঘটেছে? 2007 ঘটনা ঘটছে, আর হ্যাঁ অ্যাক্সিডেন্ট হচ্ছে 2006 শেষের, আর আমার ঘটনাটা হচ্ছে 7-এর প্রথম দিয়া। তার মানে ঢাকা খুব বেশি একটা গ্যাপ নাই, আপনি আর খবরও পাননি যে এই ঘটনা ঘটে? না, আমি খবর পাইনি, কারণ আমি ঢাকা আপনার সাথে তো দেখাই হয়েছে আপনার ওই ফ্রেন্ডের অনেক দিন পর, অনেক দিন পর। মানে ওনার সাথে আসলে পড়াশোনা শেষ করার পরে তেমন একটা কানেকশন তেমন একটা কানেকশন ছিল না আর কি। তহিদুল ইসলামের বাসা ছিল আমার এটা দক্ষিণগাঁও গ্রাম, তার এটা কালিয়াবর গ্রাম, 2টা ভিন্ন গ্রাম, পড়তাম আবার একই প্রতিষ্ঠানে, আচ্ছা। মাদ্রাসার লাইনে। আমরা এসএসসি পর্যন্ত পড়ে আবার আলাদা হয়ে গেছে। তো নাজিব ভাই, এই ঘটনা থেকে আপনার কিছু ঝামেলা শুরু হয় তারপর হ্যাঁ, থেকে। হ্যাঁ। যাই হোক, এটা ছিল আপনার হ্যাঁ, প্রথম ঘটনা, তাই তো? রাজীব ভাই, ডট টিমের কাছে তো আমরা শুনেছিলাম আরো কিছু ঘটনাও আছে আপনার, হ্যাঁ, জি। তো আমরা কি এবার সেই ঘটনাটা শুনতে পারি? হ্যাঁ, অবশ্যই। এই ঘটনাটা হচ্ছে, এই ঘটনা ঘটার 1 থেকে 1.5 বছর পর, আমি, আমার এক বন্ধু জাহাঙ্গীর, আরিফ, 3 জন লোক একটা জায়গায় বসা ছিলাম। পিছনে একটা কবর, সামনে 3 থেকে 400 ফিট সামনে একটা কবর। জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে আমাদের কাপাসিয়া থানারই আরেকটা গ্রামে, আড়াল গ্রাম বলে, আমাদের গ্রামের অন্য গ্রাম। আমরা বিকাল বেলা ঘুরতে গেছি, তো হাঁটতে হাঁটতে ক্লান্ত, তেমন একটা সময় বসছি, সূর্যটা পশ্চিম আকাশে লাল ভাবে হেলে মানে বসছে। বিকেলের দিকে? হ্যাঁ, বিকেলে সন্ধ্যা 20 মিনিট আগে। কাপাসিয়ার গ্রামে পার্সোনালি কয়েকবার গিয়েছে, এবং ডট টিমের সাথে আমরা একবার গিয়েছিলাম, একটা গিয়েছিলাম। গাব গাছের হ্যাঁ। ঘটনা ছিল। সো আমরা যতটুকু জানি যে গ্রামটা অনেক নীরব একটা গ্রাম, অনেক নীরব, হ্যাঁ। জনবসতি খুব পাকা তারপরে, পাকা। হ্যাঁ, জিল আছে, আমরা একটা- ট্যাক টিলা। আরেকটা জিনিস দেখ, এই যে এই সময়টা কিন্তু আমরা প্রায়ই পাই, Right. অনেক ঘটনার মধ্যে এই সময়টা পাই। এই সেটা যে সময়টা। একটা প্রহর, এতে আর কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই। ঠিক সন্ধ্যার আগে আগে এই সময়টাতে, মানে আধো আলো আধো অন্ধকার, যেটা আপনি যেটা বলছিলেন যে আপনারা যেখানে বসেছিলেন এর পেছনেই হচ্ছে কবর। পিছনে একটা কবর, এই কবর আশেপাশে আর কোনো- ফকিরের ছিল, আগে ফকিরি লাইনে চলাফেরা করতে আর কি। সম্ভবত এইখানে একটা মাজার দিব, সবসময় লাল কাপড় টানায় থাকে, তো প্রতিষ্ঠিত একটু দেরি লাগবে। আশেপাশে কোনো জনবসতি বা কোনো ঘর ভাড়া? অনেক দূরে, এটা একটা জিলের পাশে আর কি। ওকে। আচ্ছা। একটা জিল, শাপলা, ফুল টুল। তারপরে আপনারা মানে খুব সুন্দর ওই পরিবেশে সন্ধ্যার ঠিক আগে আগে আমরা বসে 3 জন আছেন। বসে গল্প করতেছি। তো আমাদের সামনের যে কবরটা, এটা 300-400 ফিট দূরে, ওই কবরের আবার বিষ খাইয়া একটা মেয়ে মারা গেছে। এইখানে লোকমুখে শুনছি, যেহেতু এটা আমাদের গ্রামের পাশের গ্রাম, এখানে নাকি অনেক কান্নার শব্দ শোনা যায় কবরের পাশ থেকে। রাতে 2টা-3টার দিকে যেসব মহিলারা বাহিরে বের হয় এদের বাসা পায়খানা করার জন্য, তারা নাকি শোনে এগুলো। ওটা কি হচ্ছে ওই মেয়েটাকে? ওই মেয়েটার কবরের, হ্যাঁ, কবরের কাছ থেকে এই শব্দ আসে। তা আমরা যেটা করতে করছি, হঠাৎ করে জাহাঙ্গীর আমার একটা চিমটি কাটলো, আমার একটা আঙ্গুল দিয়ে দেখাইলো যে ওই দে এ নিয়ে আর কোনো কথা না। আমি দেখে তো অবাক, একটা লোক আপনার নিচের অংশ নাই, মাটি দিয়ে হেসা হেসা আইসা আমাদের পাশ দিয়ে, আমরা দেখতেছি ঘুরে, আমাদের পাশ দিয়ে পিছনে আবার যে কবরটা বলছি, আর পিছনে 2-4টা সুপারি গাছ, সুপারি গাছের সাইডে গিয়ে বেনিস।
আর দেখতে পারি না। আপনাদের চোখের সামনে আমাদের চোখের সামনে 3 জন প্রত্যক্ষ করছি, আর মাঝে আরিফ যে ছিল হ্যাঁ আমার সাথে আসতে চাইছিল এইখানে, আচ্ছা আচ্ছা। ঘটনার সাথে ছিল, তার সাথেও নাকি আরো কিছু ঘটনা আছে। কোনো একদিন আসবেন হয়তো। কোনো একদিন হয়তো আমরা ইনশাআল্লাহ। আরেককেও নিয়ে আসবো। যাই হোক, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা যে লোকটাকে দেখলেন সেই লোকটা মানে দেখতে কি ভয়ঙ্কর কিছু ছিল নাকি সাধারণ দেখতে মানুষের মতো? ভয়ঙ্কর বলতে নিচের যেতে পাও নাই, মোটা স্বাভাবিক মানুষের মতো না। স্বাভাবিক মানুষ এভাবে যেহেতু পায়ের অংশ নাই, এভাবে এত দ্রুত গতিতে ভাই এই কবরস্থান থেকে আমাদের পিছিয়ে 1-1.5 মিনিটের ভিতরে আসা কোন অবস্থা। এইটা হচ্ছে একটা ফ্যাক্ট। Possible. আমরা কিন্তু ঢাকা শহর অনেক সময় দেখি যে কিছু মানে রাস্তায় যারা মানুষের কাছ থেকে ভিক্ষা নেয়, তো অনেকের কিন্তু পা দুইটাই থাকে না, কিন্তু জায়গাটা ওই জায়গার মধ্যে হঠাৎ করে এমন একটা মানুষ কোত্থেকে আসবে, আর বা হঠাৎ মুহূর্তের মধ্যে আবার নাই কিভাবে হয়ে যাবে। সেটাই। এবং এটা হচ্ছে একটা বড় যারা এই ধরনের পা নিয়ে কিন্তু চলাফেরা করে কোনো না কোনো একটা অবলম্বন থাকে, এরকম নিশ্চয়ই মাটিতে ছেঁচড়ে ছেঁচড়ে হাঁটবে না। হাঁটবে না, আর একটা মানুষ ওখানে যাওয়ার কোনো কারণও নেই, আর এত ফাঁকা একটা জায়গায় গেলে অনেক আগে থেকে ওনাদের দেখার কথা ছিল। রাইট। তারপরে ভাইয়া জাহাঙ্গীরদের বাড়ি আবার এই যে ঘটনা ঘটছে যে জায়গায়, এখান থেকে 1/2 কিলো ভিতরে, হ্যাঁ বড় খুবই ভয় পাইতেছে, কয় ভাই এই জায়গাটা ভালো না, আমি এটা সম্পর্কে ভালো জানি, চলো এখান থেকে ওইটা। এখান থেকে আসলাম, বাজারে আইসা আড্ডা সাড্ডা দিয়ে বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া সবকিছু শেষ করলাম। 11:30টার দিকে যাইয়া শুয়ে আমি বিটিভি দেখি আর কি, আমাদেরকে ডিসলাইন নাই তো, বিটিভি 12টা পর্যন্ত অনুষ্ঠান এবার বন্ধ করে লাগে। টেলিভিশন বন্ধ করলে আপনার ঘুম আসতে আসতে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে, তন্দ্রাচ্ছন্ন ভাব। নিজের রুমে শুয়ে রয়েছি। আগে আমার রুমের বর্ণনাটা দিই। রুমটা আপনার একটাই দরজা, পাশে আরেকটা রুম আছে, বিল্ডিং রুম, আর 2 পাশেই রুম আছে। তো আমার রুমের এই পাশ থেকে এই পাশে যাওয়ার মাঝে দরজা নাই, পার্টিশনের দরজা যেটা বলে আচ্ছা। নাই। আমি রিমোটটা আমার বাম হাতের কাছাকাছি, আমি শুয়ে রয়েছি স্টেট, আমার উপরে আবার সিলিং নাই, আচ্ছা। টিন দেখা যায় করে, নতুন বিল্ডিং দিছি। হঠাৎ করে চারিদিকে একটা গোলাপ ফুল, গোলাপ ফুলের সাইজও মোটামুটি বড়, খুব সুন্দর। 8 থেকে 10টা 8-10 জায়গায় টিনের মাঝে ফুটে রয়েছে, টিনের মধ্যে। টিনের মাঝে সুন্দর করে। তখন আমি ভাবলাম কি এটা তো গরু মার্কা দিয়ে উঠিন, এটা তো কোনো গোলাপ ফুল মার্কা দিয়ে উঠিন না, এটা দেখতে মানে আমি একটু বুঝলাম না, এটা কি হচ্ছে কোন টিনের মধ্যে ছাপা দেখতে পাচ্ছেন ফুল, নাকি একদম অরিজিনাল ফুলের মতোই দেখতে পাচ্ছেন পুরো ফুলটা? আমি জিনিসটা একবার দেখি ছাপা, আবার চোখ বন্ধ করে তাকাই, পরে দেখি ছাপা না, অর্থাৎ ফুল, গোলাপ ফুল। এটা স্পষ্ট বোঝা যায়। হঠাৎ করে আমি ফিল করতেছি কি আমার ডাইন পাশে খাটের স্ট্যান্ডের মাঝে এরকম লোকে আছর দিলে যেরকম শব্দ, এরকম একটা শব্দ। স্বাগত ডরে। কিবরিয়া রয়েছে আপনাদের সঙ্গে, শুনছেন আমার অনুষ্ঠান ডর, এবং অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও রেহান, সঙ্গে রয়েছে সাউন্ড এলোবান। আজকে ডরের যারা অতিথি তারা হচ্ছেন নাজিব, দুর্য, রাহাত এবং আকাশ, যাদের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাগুলো আমরা ধারণ করেছি, এবং এই অনুষ্ঠানটি কোনোভাবেই অনুকরণীয় নয়। অনেকেই এই অনুষ্ঠানটির আদলে রাতের বেলা হয়তো বা এরকম কোনো কিছু করতে যেতে পারেন। তাদের সবার উদ্দেশ্যে আমরা বলতে চাই, প্লিজ ডু নট ট্রাই দিস অ্যাট হোম, বিকজ এই অনুষ্ঠানটি যারা করেন তারা এক্সপার্ট এবং তাদের সাথে থাকে সম্পূর্ণভাবে নিরাপত্তার জন্য একটি টিম। সুতরাং সেই জায়গাটি থেকে আপনি ব্যক্তিগতভাবে এমন কাজ ভুলেও কখনো চেষ্টা করতে যাবেন না। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি ডরের সেই জায়গাটিতে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। চারিদিকে একটা গোলাপ ফুল, তবে গোলাপ ফুলের সাইজও মোটামুটি বড়, খুব সুন্দর। 8 থেকে 10টা 8-10 জায়গায় টিনের মাঝে ফুটে রয়েছে, টিনের মধ্যে। টিনের মাঝে। জিনিসটা একবার দেখি ছাপা, আবার চোখ বন্ধ করে তাকাই, পরে দেখি ছাপা না, অর্থাৎ ফুল। এটা স্পষ্ট বোঝা যায়। হঠাৎ করে আমি ফিল করতেছি কি আমার ডাইন পাশে খাটের স্ট্যান্ডের মাঝে এরকম লোকে আছর দিলে যেরকম শব্দ, এরকম একটা শব্দ। কাঠের মধ্যে কেউ যদি নখ দিয়ে আঁচড় দেয় যে ধরনের শব্দ হয়, এরকম ওই শব্দ, শব্দ। অথবা মনে করেন গুনে কাপ কাটে না, এরকম একটা কর 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 করে একটা শব্দ। তাকাইছি, তাকাই দিয়ে একটা কাক বড় কাক ঘরের ভেতর। ঘরের ভিতর। কিন্তু এরকম কাক আমি এত বড় কাক চিড়িয়াখানায় গেছি একবার দেখি না, এত বড় কাক। ঠিকই, একটা দেখে বুঝতে পারছি। অস্বাভাবিক মনে হয়েছে আমার। রেগান মানে দাঁড় কাক। দাঁড় কাক কিন্তু অনেক অনেক বইয়ের মধ্যে আমি পেয়েছি একটা স্যাটনিক সিম্বল হিসাবে। যাই হোক, ডান আমি কাক দেখিনি। ব্যবহার করা হয়। তো কাকটা দেখতেছি, তবে কাকটা দেখে আমি কাকটাকে আপনার বাড়ি দেওয়ার জন্য অথবা দাও দেওয়ার জন্য আমি রিমোটটা ব্যবহার করবো। রিমোটটা হাতে নিছি, এদিকে ফিরছি, কাকের আমি মারমু, কাক আসছে দেখতেছি। হঠাৎ করে আমার এই গাড়ির এই জায়গায় গরম একটা নাকের শ্বাস। এদিকে ফিরছি, ফিরে দিয়ে যে 2007 সালে শ্মশানে যে বাইকটা, যে বাচ্চা আমার বাসায় যে বাচ্চা পোলাবান বয়স্ক, এর একটা শুয়ে রয়েছে আমার ঠিক পাশের যে খালি জায়গাটা, 2-3 জনে খাটতো। ভাই দেখে এত ভয় পাইছি, একটা হাসি দিছে খুব কর্কশ বাসায়, অর্থাৎ হাসিটা তার বয়সের সাথে ম্যাচিং খায় না। হাসিটা খুবই আস্তে দিয়ে আপনার চোখটা আমার দিকে চাইছে, পরে মনে হচ্ছে যে 2টা গাড়ি ক্রস হইলে একটা গাড়ি এদিকে ঠাস করে লাইট মাইরা আবার আস্তে করে নিবা লাইট, এরকম একটা লাইটিং দিছে। দেওয়ার পরে আমি আল্লাহু আকবার কইরা জোরে চিগলান দিয়ে সেন্সেস লয়ে খাটের থেকে নিচে পড়ে যাবে।
সেন্সেন যেহেতু হয়ে যায় আমার একটা মাত্র দরজা, আর কোনো দরজা নেই, পাশের রুমে সবাই সজাগ হইয়া, আমি তো আবার আর কিছুই বলতে পারবো না। পরে এই ঘর থেকে সানসেটের উপর দিয়া আমার রুমে এসে দরজা খুললাম, আমার মাথায় পানি চানি দিয়ে আবার সুস্থ করা, পরে বললো এই অবস্থা, কি অবস্থা। তাহারা বলার পরে আমরা সবাই পদ্ধতি করছি খাটের ওই যে স্ট্যান্ডের নিচের যে ফয়াটা বলে খাটের, তারপর মধ্যে মোটামুটি যেই সাইজের একটা ব্যাং, এটা আপনার কুনি বাঙা না, আমরা তো গ্রাম অঞ্চলে বিভিন্ন কালারের ব্যাং দিই, কালারটাই ডিফারেন্স, অন্য কালার টাইপের এই ব্যাংটা, অর্থাৎ এত বড় ব্যাং আমার রুমের ভিতরে আসা পসিবল না, কোন অবস্থাতেই সম্ভব না, দরজার নিচে দিয়ে আসা, অন্য কিছু আসতে পারবো না। আচ্ছা, মানে এত ছোট এত ছোট। জায়গা। তারপরে আমার রুমের ভিতরে আবার একটা গুয়া গাছের একটা লোলের মতো লাড়ি থাকে, আমি চাইছিলাম আব্বাই জিনিস বুঝতে পারছে যে জিনিসটা কি, আব্বাই দেয় নাই, তারা এখানে বসে কথা বলতেছে, দরজা খোলা, ব্যাং যে কোন দিক দিয়ে বার হয়েছে এই কথাটা তো বলার আধা ঘন্টা 1 ঘন্টা পরে ফজরে আজান দিছে, পরে আর ব্যাংটাও বিশ্রায় পাই নাই। পরের দিনের থেকে 2-3 দিন জ্বর ছিল, আমাদের এখানে কাদির দাদা নামের এক কবিরাজ আছে, তার কাছ থেকে ঝাড়ফুঁক করলাম, মোটামুটি সুস্থ হলাম। আচ্ছা, আমি একটু এখানে কয়েকটা জিনিস আমার একটু কনফিউশন। ঠিক আছে, আপনি যখন বলছিলেন যে কাকটা দেখছেন, এরপর হঠাৎ করে আবার নিঃশ্বাস, মানে মানুষের নিঃশ্বাস, মানুষের নিঃশ্বাস, গরম একটা নিঃশ্বাস আমারই খুব গাড়ির কাছে, তো আমার আর বালিশের বাচ্চা, পাশে কোন আরেকটা বাচ্চাগুলোর কথা বলছেন? ওই যে 2007 সালে আমি শ্মশানঘাটে প্রথম যে ঘটনাটা বলছি, শ্মশানঘাটে আমরা যে রাস্তা দিয়ে বাচ্চাগুলো আমার পা বেয়ে উপরে উঠতেছিলাম, কিন্তু আবার যে ওই বাচ্চাগুলো? ওই সেম বাচ্চা, আচ্ছা, একটা বাচ্চা আমার এখানে শ্বাস ফলাইছে, তখন আমি দেখে এই সেন্সলেস হয়েছি। আর ওই কাকেরও আর কোনো না অস্তিত্ব না, পাননি? আমি যখন কাকটাকে ঢিল দিমু আমার হাতে কিন্তু রিমোটটা নিছি বাম হাতে, এমন সময় আমার না যখন আমার না শ্বাস পড়ছে, আমি নিজে নিজে বামকে আগে এদিকে দেখে লিখি আছে, এদিকে তাকাই দিয়ে অবস্থা ফাল্লা ভোগবারকে আছি ক্যাডে আমি শেষ হয়ে গেছি। আচ্ছা, এই বাচ্চাই আবার আমি দেখছি 2013 সালের শেষে, আবার একই বাচ্চা। আরেকটা ঘটনা হচ্ছে কি, যে গ্রাম অঞ্চলে স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা দেয় না, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলাম, তো সাধারণত মাগরিব পর্যন্ত ফোর্স খেলাটা যেটা এটা খেলায়, মাগরিবের পরে যে কোনো একটা শিল্পী নিয়ে গান করা, তো মনির খান ছিল, চন্দ্রলতা গাম গাগুটি ইউনিয়ন কাপাসিয়া থানার ভিতরে, আমার থেকে একটু দূরে আর কি, 10-12 কিলো হাইটে গেলাম, অত্যন্ত অঞ্চলিক 9টা 9:30 দিকে ফাংশন শেষ হয়েছে, শিল্পীদের গান গাও, আস্তে আস্তে 11টা বাজে। তো ওই যে জায়গাটায় বৈশা আমি জাহাঙ্গীর আরিফ যে নিচের অংশ নাই, যে লোকটা দেখলাম কবরস্থান থেকে আসলো, এই জায়গায় আসছে, কথা বলতে বলতে আসছি, হঠাৎ করে কয়জন তখন সেখানে? আমরা ছিলাম 6 থেকে 7 জন। আচ্ছা, আরিফ ছিল, জাহাঙ্গীর ছিল না, যে প্রথম, আর বাকি যে আমগর জুনিয়র, ওর সাথে পরিচয় হয়েছে অনুষ্ঠানে যাই, আসার সময় একসাথে আসছি, যেহেতু এক এলাকায় আসছি, আচ্ছা, দুইজন করে মোটামুটি লম্বা লাইন হয়েছে, 8-10 জন, সবাই যার যার কথা নিয়ে ব্যস্ত। আমি আর একটু নীরবতা, তো ওই যে আমি বলছিলাম না যে এই ঘটনা, যে পিছনে যে কবরটা ছিল আমাদের, যে একজন পীরের কথা বলছে মাজার হবে, হ্যাঁ কবরটা পাস করি নাই, কবরের মাঝামাঝি, কবরটা পাশে আমি কাছাকাছি, হঠাৎ করে দেখতেছি কবরের পাশ গিয়া একটা কলা গাছের পাশ থেকে সেই আমি বাচ্চাটা নোটিস করছি, যে বাচ্চাটা ওই বাচ্চাটা আমার রুমের ভিতরে দেখা বাচ্চা, প্লাস শ্মশান ঘাটে দেখা বাচ্চা, এই বাচ্চা সেম বাচ্চাটা এভাবে হাত দিয়ে রাখছে। আমি কিন্তু আমি 2-3 বার প্রত্যক্ষ করে এখন সামনাসামনি হয়ে আমার ভিতরে ভয় মোটামুটি চলে গেছে, শক্তি পাইতেছে, যেহেতু আর 8-10 জন লোক আছে, কিছুই করতে পারে, আমার এরকম বিশ্বাস। তখন আমি আরেকটা বলতেছি যে আরে এই বাচ্চাটা কার, আরেকটা বলতেছি কি আমাদের এখানে একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, বলতেছি কি এটা মনে হয় রাতে যেহেতু এত রাত পরে আমার এই বাচ্চা ছাড়া আর কেডাই, রূপনের ফলা প্রতিবন্ধী কি মানুষ দেখলে কামন হয়, আচ্ছা, যেমন একটা বাচ্চা আছে। যখন আমি খুব ভালোভাবে জিনিসটা লক্ষ্য করার চেষ্টা করি, তখন ভাই বিশ্বাস করবেন না, বাচ্চাটা এমন ভাবে একটা বাউতি আছে না, মানে একটা গাড়ি আরেকটা গাড়ি অ্যাক্সিডেন্টের হওয়ার অবস্থায় যেমন পাশ কাটায় চলে যায়, আমাদের ঠিক এইভাবে পাশ কাটা আমার 2 জনের থেকে সামনের যে লোকগুলো আছে, একটা লোকের থেকে আরেকটা লোকের দূরত্ব 1 বিঘ গাছ অর্থাৎ 6 ইঞ্চি পাশাপাশি যেতেছে, 6 ইঞ্চির ভিতর দিয়ে বাচ্চাটা যায়, কিন্তু তাদের শরীর লাগে না, না তারা টের পাইতেছে, তারা লক্ষ্যই নাই, তারা ঠিকই কথা বলতেছে, আমি জিনিসটা নোটিস করছি। 6 ইঞ্চি একটা ফাঁকা দিয়ে একটা বড় সড়ো বাচ্চা, মানে জায়গা, কিন্তু তাদের সাথে কোনো যাই আবার ঘুরে আমাদের পিছন দিয়ে আবার আমগর 2 জনের মাঝ দিয়ে, তখন তো জিনিসটা আমার কাছে খুবই অস্বাভাবিক মনে হইতেছে। তখন আমি চিন্তা করতেছি, দেখি নিচের অংশ পরে যেটা দেখলাম, নিচের অংশ আছে না, পা দেখা যায়, এবার পা দেখা যায়, কিন্তু ছাতার অংশ উল্টা। যখন তার মুখের দিকে তাকাইছি না, আমার অনেক হিজড়া টাইপের মায়াগর দিকে তাকাইলে দেখছেন না মুখের কিরকম একটা মটকান মারে, এরকম একটা বিশ্রী একটা মটকান দিচ্ছে, তার হাতও বাইর করে না, এভাবে রাখছে না, পুরো মানে এভাবে রাখছে, বকুল তলায় রাখছে। আর ঠ্যাং দেখে তো আমি পুরোপুরি, তখন আমার শরীরের কাটা খাই গেছে, আমি খুব শক্তি সঞ্চার করলাম কি সাথে লোক আছে, কোনো প্রবলেম নাই, আমি ভয় পাবো না। এবং ঠাকুরটা বলতে গেলে উদয় হয়ে যাবো, আমি জিনিসটা
আমি দেখবো যে কতটুকু আমাদের পিছনে যায়। মানে আপনি হচ্ছে না দেখার ভান করে বান দেখতে করে, থাকলেন। হ্যাঁ, আসতেছি। আবার আরিফের সাথে টুকটাক কথা চালাইতেছি এই বাচ্চাটা নিয়ে, যখন হ্যার কথা কই হ্যাঁ সামনে জায়গা, হ্যার কথা অফ রেখা হ্যাঁ ফলো করি, হ্যাঁ আবার পিছন দা আমগর দুজনের মাঝখান 6 ইঞ্চি থাকবে, আবার এসব সামনে সামনে আসলে কিন্তু এই সময়ের মাঝে ও বাকি লোকগুলা টেরই পাচ্ছে না। হেরা সবাই বাচ্চা যে একটা আছে, হেরা ভাবছে রূপনের পোলা, ওই যে আমি যে প্রতিবন্ধী, আচ্ছা কিন্তু হেরা ঠেঙ্গের দিকেও ফলো করতেছে না। তারা অর্থাৎ ওই যে মনির খান আসছে, এই মনির ওই খানের গান দিকে- নিয়ে ওই যে তারা তারা ওইটাতে মেতে আছে। আর যেহেতু জানি একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, সবাই ধরে সবাই নিয়েছে, ধরে নিছে। কিন্তু উনি যেহেতু আগেও 2বার দেখেছেন, উনি চিনতে পারছেন। তার ভিতরে কিন্তু জিনিসটা আস্তে আস্তে যখন ওই যে মায়াটা বিষ খেয়ে মরছে, সেই হ্যাঁ। খবরটা ফাঁস করে না মুসলিম কাহার একটা মোটর বলে আর কি, পানি দেয় শেষ পাম্পের না এসে পড়ে, তখন দিয়ে সামনে বাড়ি আমি এইবারে যাই জীবনে জিন বুধ ধরি নেই, আজকে ধরালাম সিদ্ধান্ত নিয়ে আমি পকেটটা 8টা বার করছি, পিছনটা ফাঁস করে থারবা দিয়া গাঢ় ধরুম, যেই মন মানসিকতা নিয়ে হাতটা বার করলাম, হঠাৎ করে ঘূর্ণিঝড় তুফান আসলে যেরকম শব্দ হয় না, 3-4টা গাছ ভাঙলে আমাদের ডাইন পাশে আম গাছ কলা গাছ ভাঙ্গেলে সবাই অবাক করে চাই রয়েছে, কি ব্যাপার কিসের শব্দ হলো? কিসের শব্দ? আমি কি বাচ্চা দেখ কই, বাচ্চা তো নাই, আমি কি এটা বাচ্চা না ধরতাম গেছিলাম, এই অবস্থা আন্দা গেছে, এক সব ভাঙ্গে সিঙ্গেল হয়ে যেতেছে মানে চোখের সামনে সবার চোখের সামনে ভাই। এই যে আরিফ ছিল বলছি না, আজকে আসলে 2টা ঘটনা প্রত্যক্ষদর্শী হিসাবে থাকতো। ওকে, এই যে আমার এইভাবে আপনার 3 নাম্বার ঘটনাটা গেল। কি বলবো, এতগুলা মানুষের সামনে এই ঘটনা, তখন আপনারা রাস্তায় যাচ্ছেন তাই তো? ফাংশনটা দেখে আমরা বাসার দিকে যাচ্ছি। আচ্ছা, বাসার দিকে হ্যাঁ বাসার দিকে আসতেছি তো মানে এইটা একটা মানে অভিনব ব্যাপার আমি আজকে পাইলাম, যেটা হচ্ছে যে দেখ উনি কিন্তু বুঝতেছে যেহেতু উনি আগে দেখছে, কিন্তু বাকিরা কিন্তু আসলেই ভাবতেই পারে এলাকার একটা নর্মাল ছেলে হয়তো ঘোরাঘুরি করছে, আচ্ছা, ঘোরাঘুরি আমাদের করছে। এখানে একটা বাচ্চা আছে এরকম প্রতিবন্ধী মানুষ, আচ্ছা আচ্ছা সাইজটাই ভাবছে যে ওই বাচ্চারই, আর এই জন্য খুব একটা- উদম শরীরে থাকে, আচ্ছা, কামড় দেয় যেটা, আর যেটা আসছে হ্যাঁ কিন্তু উদম শরীর। এই জন্যই ওনারা খুব একটা আরেকটা নোটিস জিনিস করেন আমি নাই বলতে বিষয়টা। ভুলে গেছি, হ্যাঁ সাথে আমি একটা গন্ধ বেশি কিরকম গন্ধ মনে হয় না, একটা গোসল টোসল না করলে 15-20 দিন একটা গন্ধ পড়ে না, এরকম একটা গন্ধ আমি ফিল করছি, আরিফও ফিল করছি, কিন্তু আলা ফিল করে না। তো নাজিব ভাই 3টা ঘটনা শুনলাম আমরা, 3টার মধ্যেই সেই বাচ্চাটা কিন্তু ছিল। বাচ্চা তিনটা, হ্যাঁ। তো আপনার মানে ওই যে শ্মশান ঘাটে তখন কি আপনি কোনো ভুল করেছিলেন? কোনো শ্মশান ঘাটে ভুল বলতে ভাই 2007 ঘটনা, 2006 আমার একটা ফ্রেন্ড ছিল হিন্দু, ওই শ্মশান ঘাটেই তাদেরকে দাহ করা হয়েছে। পোড়ানো হয়। তো হ্যাঁ আপনার শ্মশান ঘাটের পাশে গোস্বাব একটা নদী বলে, খুব নাম করা নদী গাজীপুর ডিস্ট্রিক্টের মাঝে, ওই নদীর মাছ খুব বিখ্যাত, ব্রহ্মপুত্র নদী আর কি, আচ্ছা, আমরা আচ্ছা। গোস্বাব নদী ডাকে হুম। বিখ্যাত। হাজার হাজার জিলে জীবিকা নির্বাহ করতে নদীর বুকে জালটাই না, এই নদীর পাশে একটা বট গাছ আছে, বট গাছের নিচে একটা মন্দির আছে, এই মন্দিরের মাঝে আমি পূজা গেছিলাম আর কি। কি মন্দির এটা? এটা মন্দির হয়েছে আপনার রাধা মন্দির বলে, আপনার গোস্বাবর আচ্ছা সেই স্থানীয় হিন্দুরা আছে তারা হুম। নিজেরা এটা করে লইছে, আচ্ছা আচ্ছা নতুন করছে মন্দিরটা, বেশি দিন হয় না। আচ্ছা আগে বট গাছ ছিল, আগে মেলা টেলা জমতম, হিন্দু রিলেটেড মেলা আছে না, গোসল কইরা যে পূজা বৈশাখ করে- মাসে বা এই ধরনের মেলাগুলো। ওই মেলাটা হইতো না। পাশেই ছেলে অঙ্কুর করে নাম 5 পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়ছি, পরে মাদ্রাসা লাইনে গেছি, তাই মনে হয় আনুমানিক 8-9 পরে গুটি উড়াইতেছে, হ্যাঁ নদীর সাইডে খুবই বাতাস, আচ্ছা। গুটিটা গিয়ে ওই মন্দিরের পাশে একটা বট গাছ আছে খুবই পুরান, আচ্ছা, বট গাছে যে গুড্ডিটা বাজছে, আচ্ছা ঠিক আছে, গুড্ডিটা বাজার পর এই গুড্ডিটা ফাটতে গেছে, এই পয়রা ডালা ডালার মাঝে বাড়িতে সাপিয়ে নগদে মাথা মতো সব কিচ্ছা শেষ। মানে আর কি ঘুড়ি নামাতে গিয়ে তার ওই যে কাঠ কোনো একটা ডাল ভেঙে পড়ে তার মাথায়। শুনে গেলাম, তবে আসলে ভাই পুরানো রিয়াটা যেটা অনেকে শখ করে দেখে, আমি কিন্তু ওই দিন ওইখানে বসে দেখছি যে তারে আমার বাসা থেকে যে একটা কালো টাইপের একটা চাদর দিয়া, যেহেতু বিভৎস হয়ে গেছে বিরাট চাদর দিয়ে ঢেকে নিয়ে গেছে। ঠিক পর্দা সন্ডা নিয়ে উঠছে, শ্মশান ঘাটে নিয়ে পুরাটা দিছে, ছিলাম আসর রাজান পর্যন্ত ছিলাম, দেখতাম আর কি লাশ নাকি পুরা দিলে উপর উঠা করে তা দেখি আর পুল্লা যায় সেই তো দেখি তো এই দুর্গা কিছুই হয় নাই, মাংস পোড়া গন্ধ টন্ধ তো নিজেই প্রত্যক্ষ করলেন, তো সরাসরি এটা তো আসবেই। হ্যাঁ। আসবে। এটাই। দেখলাম নিয়ে হলাম যে গেল 20 থেকে 25 দিন আমার বাজার বাড়ির পাশে আমার একটা বাজার আছে নতুন হয়েছে, আমার বাপের নামে বাজার করছে জালাল মার্কেট, দক্ষিণ ব্যবসায়ীপাড়া জালাল মার্কেট, 9:30 বাজার। বাজারে লাস্ট মাত্র বসে ফেসবুক টিপতেছি, ধূমপান করার অভ্যাস আছে তো, ধূমপান শেষ, ফেসবুক টিপা প্রায় শেষ, এখন 11:20 কি 45 বাজে, আমি ফিরবো, হাতের ডান পাশে রাস্তার পশ্চিমে একটা জাম গাছ দিয়ে ওই যে অঙ্কুর যে কাপড় দিয়া আপনার লাস্টটা আইনা পোড়া দিছে, ওই কাপড়টা কিন্তু পোড়া দেয় না, কাপড়টা কিন্তু ওই আর খবরের ওই যে পোড়া দিয়ে আবার ওই যে পানির একটা কলস টুলস দেয়, এটার উপরেই রেখেছি। এই দিনটা ছিল কিন্তু জ্যোৎস্না রাত, চক্রে সব দেখা যায়,
আচ্ছা। একটা টাকার নোট যদিও মাটিতে পড়ে দেখা যায়। মানে কাপড়টা- ভরা পূর্ণিমা যেটা বলতে বরাবর। বোঝাও। এই কাপড়টা আমরা জাম গাছ বাইয়া চুপ করে নিচে পড়ছে, গাছের নিচে পড়ছে কাপড়টা? কাপড়টা। কাপড়টা হ্যাঁ, এই কাপড়টা আমি কিন্তু কাপড়টা দেখে চিনতে পারছি, কাপড়টা পড়ছে। পরার পরে একদিক দিয়ে ভয় পাইছি আর দিক দিয়ে পাইছিও কিন্তু এই কাপড়টাই যে সেই কাপড়টা তুমি না। আমার দেখে মনে হয়েছে যে কাপড় সে, আচ্ছা কিন্তু কিভাবে আমি সন্দেহ করছি, কাপড়টা দেখে আরেকটু ঘুরছি, সিদ্ধান্ত নিছি যাই হোক আমি যাবো, থাকবো না। ঠিক আছে, এখান থেকে বাজার দেখা যায়, বাজারের আমরা টেলিভিশনের শব্দ শোনা যায়, টি স্টলের টেলিভিশনের শব্দ। ওকে আচ্ছা। তা আমি ঘুরছি, ঘুরে দাঁড়াইছি, হাঁপনি আমার ঠিক পায়ের 6 ইঞ্চি পিছনে এই কাপড়টা আবার তপ করে পড়ছে এবার একটা বাতাস। যদি বড় একটা কাপড় নিচে পড়ে একটা বাতাস অবশ্যই লাগবে, হ্যাঁ। তো বাতাসটা মাংস পচার গন্ধ, ওই যে আমি যে আচ্ছা, যেই গন্ধটা গন্ধটা আমি আপনি- নোটিস করছি, সেম গন্ধ। আচ্ছা ভাইয়া বিশ্বাস করবেন না, এই যে ভাই আসলে যার কাটা করে গেছি আমি পিছনে ফিরে, আমি কাপড়টা দেখার পরে ওনার তো বাতাস টাতাস কিছুই নাই, সুন্দর করে না উপরে উঠতে আমার কুম্বরের মধ্যে একটা প্যাচ দিয়া, আবার কুম্বর থেকে ওরা একটা আডেঙ্গা গাছ বলে খাল ফার আছে না, খালরা গাছ দিয়া উঠতে বাতাস গতিতে গাছ টাছ ভাঙ্গা সিরা ফাইরা নিয়ে একদম একটা বিল আছে, ওই বিলের দিকটা একদম অনেক দূরে গেছি। আমি জায়গায় ছিলাম, অর্থাৎ কাপড়টা আমার একটা টাচ দিয়ে গেছে আর কি। গন্ধ, বৃষ্টি গন্ধ। তখন যখন যায় আমি দৌড় দিচ্ছি, চিৎকার দিয়ে দৌড় দিচ্ছি, পয়টা আমার হাঁটু ছিলা লাইছে, আমার লুঙ্গি ছিলা লাইছে। বাড়িতে যাইলাম, আমি তো মাছ খাই, মাছ টাছ খাই নাই, নিজের রুমের ভিত্তি অনেক কিছু প্রত্যক্ষ করি। জিনিসটা শুধু আম্মার সাথে শেয়ার করলাম, আমার খুব বহাবাজি করলো। রাতে 3টার দিকে থেকে শুরু হইলো জ্বর কাকে বলে। আমি নিজে একজন গ্রামীণ ডাক্তার, ফার্মাসিস্ট, না পাকস খাইছি 3 দিন, কোনো কাজে না। 4র্থ দিনের দিনে জ্বর প্লাস ব্যথা, পায়ের নখ থেকে মাথা উঠছে, চরম ব্যথা। ট্যাবলেট খেলাম, সারেন, অনেক কিছু করলাম। নৈশুবিয়া মুন্নর্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলাম, এজিথ্রোমাইসিন জ্বরের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আমার দোকানে আছে, খাইলাম, কোনো কাজ নেই। 15-20 দিন পরে মায়ের আব্বা, আমার এই মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের একটা মেয়ে আছে, উনি আবার কবিরাজি করে, ওনার কাছে নিয়ে গেছে। যাইতে মন চান, অথচ অসুস্থ, যে আম্মা নিজে নিয়ে গেছে, আমার কায়ঙ্গলে ধরে জানলো, একটা পানি ভরা দিল, একটা সুতা পরা দিল। আচ্ছা। দেওয়ার পরে বাড়িতে আসছি আমরা 8টার দিকে। আলহামদুলিল্লাহ, যেই জায়গায় আমি 15 থেকে 20 দিন বিছনায় পড়া ছিলাম, আমি বিশ্বাস করি কবিরাজ সত্য এবং জিনভূত সত্য। জিনভূতেরিয়া কোন অবস্থাতে ডাক্তারটা কিছু করতে পারবো না, আমি নিজে এর প্রমাণ। এই যে সুতাটা দিছিল, বলছিল মিনিমাম 1 থেকে 1.5 মাস রাখার জন্য, 1.5 মাস হয় নাই। আজকে এই সুতাটা আমি এখানে আসার সময় আমার গলা থেকে গায়ে, আর আমার এই গাড়িটা নষ্ট এর জন্য বলছি আমি এখানে এসে। আমার মনে হয় এখানে তৃতীয় শক্তি চায় না। আর আমার রুমের ভিতরে আরেকটা জিনিস মিস করছি, একদিন ভাবি, এই রমজান মাসে ভাবি খাইতে বসে, আচ্ছা। ভাবি আমি দেখতেছি পাকঘরে খাইতে বসে, গ্রামাঞ্চলটা এক রুমে তার খাই না, আলাদা রুম। আমি ভাবিরে দেখতেছি খাইতে বসে, ভাবি ছোট ভাই, আমি আগে একটু খাই, আগে আসা বসে, আইসা বাইরে গিয়ে একটা বিড়ি খেয়ে রুমে গেছি, রুমে গিয়ে শুইছি। আমি কই একটু করে তো আব্বাই ডাহাডাই করবো, তো দরজার লক করতাম না, দরজা মেলাই, ভাবি কিন্তু এই করে খাইতেছি, শুইছি করে আমার আলনার সেই বাড়তে ভাবি নিয়ে গেছে। আপনার সাথে আমি বারিন্দাতে এই করে গেছি, ভাবি খাইতে অবাক। আমি অবাক। এদিন মায়ের পরে আমার কইতেছে, ও এর আগে একটা তাবিজ আনছিলাম, আমাদের কাদির দাদা বলছি না, কাদির দাদা একটা তাবিজ নেন, এই তাবিজ তো প্রায় 1 থেকে 1.5 বছর পরে শেষ। যে ট্রিটমেন্ট গুলাই করছি, ট্রিটমেন্ট গুলা শেষ হয়, আবার শুরু হয় আমার সাথে। মাই গুডনেস, মানে ওনার একটা ব্যাপার কিন্তু দেখ, উনি কিন্তু ওষুধ দিয়ে ট্রাই করেছেন প্রথমে, উনি খুব কঠোর ভাবে বলেছেন কবিরাজ সত্য, জিনভূত উনি মানেন, কিন্তু ওষুধ দিয়ে ট্রাই করেছেন প্রথমে, উনি খুব কঠোর ভাবে বলেছেন কবিরাজ সত্য, জিনভূত উনি মানেন। হ্যাঁ, এই কথাটা হয়তো অনেক শ্রোতা বন্ধুর মাথায় ঘুরতে পারে, মানে যেহেতু আপনারা ডরের মতন একটা প্রোগ্রামে এটা শুনছেন, এবিসি রেডিওর মতন নাম করা একটা রেডিও স্টেশন শুনছেন, আপনারা এখানে যাই শুনবেন তাই আপনাদের কাছে অনেক সত্য মনে হতে পারে। বাট একটা কথা ঠিক, উনি কিন্তু অনেক যাচাই বাছাইয়ের পরে সব রকম চিকিৎসা, যেভাবে উনি ওষুধের নামগুলো বলেছেন, নাপা থেকে শুরু করে অ্যাজিথ্রোমাইসিন পর্যন্ত সব ট্রাই করার পরে যখন যায়নি, তখন কিন্তু তার বিশ্বাসটা কাজে লেগেছে ওই কবিরাজের চিকিৎসায়, এবং ওই বিশ্বাসটা কিন্তু 50% তাকে ঠিক করেছে, বাকি 50% হয়তো বা সেই কবিরাজের কবিরাজের বিষয়টা। আর মানে এই বিষয়গুলো আমরা কেন বারবার বলি, কারণ কবিরাজ সত্য উনি কথাটা বলেছে, যদিও আমরা কথাটার সাথে একমত না টোটালি, এটা সম্পূর্ণ তার পার্সোনাল ব্যাপার। Right. এটাতে এবিসি রেডিও কিংবা ডট টিম এটা কখনোই আমরা এগ্রি করি না।
প্রথমে আমরা সবসময় প্রিফার করি আপনার অসুখ হলে আপনি প্রথমে ডাক্তারের কাছেই যান, তারপরে কি করবেন সেটা আপনার সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন, আপনি নিজে পার্সোনালি কি করতে চান। বাট আমরা কখনোই এই সত্যতা বা এটা আমরা মানে জাস্টিফাই করছি না। না, আমরা যে জাস্টিফাই এই করতে পারি না বিষয়গুলো আসলে সত্য বা ব্যাপারগুলো। আরেকটা ব্যাপার হচ্ছে, একটা জিনিস বলে রাখা উচিত, যেমন আমি মনে হয় ডরের কোন এক এপিসোডে এটা বলেও ছিলাম যে অনেক সময় কিন্তু ইচ্ছাকৃতভাবে মানসিক অবস্থান চিন্তা করে চিকিৎসা করা হয়। ফর এক্সাম্পল, একটা লোক ভয় পাচ্ছে, সে বিশ্বাস করে না যে ডাক্তার তাকে সারাতে পারবে। অনেক সময় দেখা যায় যে ইচ্ছাকৃতভাবেই কবিরাজকে নিয়ে আসা হয়, কারণ তার বিশ্বাস কবিরাজ বললে চলে যাবে। ওটাও কিন্তু একটা চিকিৎসা। অবশ্যই সেই কবিরাজ অবশ্যই একজন ট্যালেন্টেড মানসিক রোগের বিশেষজ্ঞ, এবং সে তার সিস্টেমে ওই একটা রোগটা মানসিক সরিয়ে চিকিৎসা সে দিয়ে থাকে, সেটা হচ্ছে কবিরাজি নামে হয়তো এটা চলে আসে। যাই হোক, এটার আমরা আবারও বলি যে এটা আমরা কোনোভাবেই এই বিষয়গুলাকে জাস্টিফাই করছি না, Justify করছি না। কোনোভাবেই। তবে কারোর সাথে যদি এ ব্যাপারে পজিটিভ কিছু ঘটে, সেটাকেও আমরা জাস্টিফাই করতে যাব না। রাইট, সেটাই। পজিটিভ কিছু যদি ঘটে থাকে এটা সম্পূর্ণ তাদের ব্যাপার, তারা আদৌ পজিটিভ কতটুকু ঘটেছে এটা আসলে আমরা যেহেতু দেখিনি, তো আমরা সেইভাবে বলতেও পারছি না, আমাদের কাছে প্রুফ যেহেতু এটা নেই। তো আমরা এই বিষয়টা প্লিজ আবারও বলি যে ডরে শুনে আপনি অন্ধভাবে কোনো কবিরাজকে বিশ্বাস করতে যাবেন না। কখনোই না। আমার কথা হলো যে আপনি আগে চিকিৎসাটা করান, তারপরে আপনি যা ইচ্ছা তাই করুন, ওইটা পরের ব্যাপার। চিকিৎসায় যদি কাজ না হয়, ঠিক যেমনটা খুব বুদ্ধিমানের মতন নাজিব ভাই করেছেন, আগে উনি নিজের মতন করে চিকিৎসা করার চেষ্টা করেছেন, ওষুধ খেয়েছেন, তারপরেও যখন যায়নি তখন উনি একটা অল্টারনেটিভ পথ বেছে নিয়েছেন। আসলে কিন্তু এটাই আরেকটা একমাত্র বিষয় পথ একটু হয়তো নয়। আমরা এই বিষয়টা নিয়ে বেশি কথা বলছি, কারণ এটা কথা বলা দরকার। দরকার আছে। আমাদের প্রেক্ষাপটে, বাংলাদেশের মতো আর্থসামাজিক প্রেক্ষাপটে দেখা গেছে যে অনেক সময় আমরা ডাক্তারের কাছে যাওয়া, বিভিন্ন টেস্ট করানো, এটা একটু খরচ সাপেক্ষ হয়ে যায়। তো দেখা গেছে যে অনেকের পক্ষে এটা এফোর্ড করা সম্ভব হয় না। Right. তো কবিরাজের কাছে গেলে দেখা গেছে কবিরাজ এমন কিছু কথা, আপনি দেখবেন রাস্তাঘাটে চলতে গেলে যে কোনো রোগের চিকিৎসা আছে 100% নিরাময়, এটা কি কখনো সম্ভব? না। কখনো সম্ভব না। চিকিৎসা বিজ্ঞান যেখানে ক্যান্সারের মতো ওষুধ এখনো ঠিক করতে পারছে না, সেখানে তারা মানে একদম নিশ্চয়তা দিয়ে দিচ্ছে যে আপনি গেলেই সমস্ত কিছু হয়ে যাবে। সেটাই। এটা ভাওতাবাজি ছাড়া কিছুই না। অনেকেই এই ভাওতাবাজিটা করে। আপনি যেমন ডাক্তারের ক্ষেত্রেও আপনি ভালো ডাক্তারের কাছে যান, সেই ক্ষেত্রেও একটু যাচাই বাছাই করে নেবেন, কারণ আজকাল কিন্তু বাংলাদেশে পোস্টারও থাকে যে 1 বছরে ডাক্তার হওয়া যায়। রাইট। সো আপনি কি বিশ্বাস করবেন, আপনার বোধ বুদ্ধি থেকে বুঝে বিশ্বাস করবেন, আর আমার আর সুমনের এত বড় লেকচারটাকে ক্ষমা করবেন। যাই হোক, আমরা আর এদিকে না যাই। নাজিব ভাই, আপনার যে ভাবির ঘটনাটা আপনি বললেন যে আপনি এসে শুয়েছেন, খেতে দেখেছেন, আপনার পাশ থেকে চলে গেছে, মানে ভাবি মানে আপনার জায়গায় আমি হলে তো মনে হয় এরা তখন আমার চিৎকার করে উঠতাম। একটা মনে হয়েছে যে আমার ভাবি মনে হয় আমার এলোমেলো কাপড় গুলাই আলনাত মনে হয় ভাস কইরা গুছায় একটা মুসরা কাজ শেষ করে বের কাজ হয়েছে। শেষ করে বেরিয়ে আমার যেন বোঝা যাইতেছে যে আমি ভাবিরে বলছি যে ভাবি আপনি আমার রুমটা ঠিক করে আচ্ছা, একটা জিনিস জানতে চাই, কোন ভাবিটা আসলে অরিজিনাল ছিল? অরিজিনাল যেটা খাইতেছে বাসা রান্নাঘরে হ্যাঁ, এটা- তো অন্য কারণ খাইতেছে। উনি বের হয়ে যাওয়ার পরেও সে স্টিল দেখছিল যে সে খাচ্ছে। আমি খাওয়াটা 20 সবার থেকে 20 মিনিট আগে শেষ করে আমার একটু স্মোকিং এর অভ্যাস আছে। আমি জিনিস দেখে সাথে সাথে বের হয়ে যায়, আগের সাথে শেয়ার করলাম। ভয় পাইলে আপনার যখন আমি নিজের মানসিক ভাবে একটা ভয় পাই, শরীরের কাটাচা রাখার জায়গা বোবার মতো পরিস্থিতি হয়ে যায়, তখন শরীরটা খুব উইকনেস মনে হয়, তখন আমি আমার বিশ্বাস কিন্তু ওই পানি পড়া খুবই রাষ্ট্র এইগুলো আমি বিশ্বাস করি। এটাই মূল ঘটনা হচ্ছে এটা। আমাদের নাজিব ভাইয়ের যে লাস্টে যে কথাটা বের হয়েছে যে উনার বিশ্বাস আসলে এইগুলাতে, উনার মনে হয় যে একটা ওষুধের চেয়ে একটা কবিরাজের পানি পড়া হয়তো উনাকে বেশি সুস্থ বলে। সব ক্ষেত্রে আবার কোন এক মহাপুরুষ বলেছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সো এটা নিয়ে আর আলোচনায় আমরা না যাই, আসলে যার যার বিশ্বাস তার তার কাছে। আর যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম নাজিব ভাই, এই তো শুনলাম আপনার 4টা ঘটনা। তো ওকে, এই ছিল নাজিব ভাইয়ের যে 4টা ঘটনা আমরা শুনেছিলাম। ডট টিমের কাছে এক এক করে শোনা হয়ে গেল। আশা করি যারা শুনেছে হ্যাঁ, তাদের কাছে বেশ ভালোই লেগেছে। রাইট। আজকে অবশ্য যারা শুনেছে তারা একটু ধাক্কা মতন খেতে পারে, কারণ আমরা হঠাৎ করেই গল্পে ঢুকে গিয়েছিলাম একদম শুরুতেই। কারণ আমরা ফর্মালি গল্প শুরু করার আগেই, ঘটনা শুনতে চাওয়ার আগেই, আমাদের এই যাত্রায় আসার পথে নাজিব ভাইয়ের সাথে যেই ঘটনা ঘটে গেছে, ওই ড্রাইভার পর্যন্ত অবাক হয়ে গেছে যে এত নতুন করে লাগানো পার্টস কিভাবে নষ্ট হয়। এবং রাজীব ভাইয়ের ধারণা যে উনি আজকে যে ঘটনাগুলো আমাদেরকে বললেন, কোনো একটা তৃতীয় শক্তি চাচ্ছিল না সে আমাদের সাথে এই যাত্রায় আসে। বলুক। তবে আজকে আপনাকে বলি, ওই তৃতীয় শক্তিকে কিন্তু ডর এবং নাজিব ভাই মিলে হার মানিয়েছে। আপনি এসেছেন, আপনি বলেছেন, আপনার ঘটনা সবাই জানবেও। অনেক ধন্যবাদ আপনাকে নাজিব ভাই। ওকে, আপনাদেরকে ধন্যবাদ।
ওকে, ডট চলছে এবং সেই সঙ্গে একের পর এক দারুণ কিছু ঘটনা আমরা শুনছি। তো সেই ধারাবাহিকতায় আরো একজন বন্ধু আছে আমাদের সঙ্গে, যার কাছে কিছু ঘটনা রয়েছে যেটা আমরা ডট টিমের কাছে জেনেছি। চল রেহান, আমরা চলে যাই ওনার কাছে। প্রথমে একটু পরিচয়টা জানি আপনার। আপনি কি করেন, কোথায় থাকেন, আপনার পুরো নাম? আমি এসএসসি করতেছি। আমি থাকি হচ্ছে আপনার ধানমন্ডি শঙ্করে। ওকে, আর আমার গ্রামের বাসা হচ্ছে মানিকগঞ্জ। মানিকগঞ্জে। বাট আমার মানে আমি যে ঘটনাটা বলবো সেটা ঘটছে হচ্ছে আপনার আমার ফ্যামিলি। আমার বাবা হচ্ছে স্কুলের টিচার। তো সেই ক্ষেত্রে আমার বাবা থাকায় হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে ঢাকা নবাবগঞ্জ। আচ্ছা, তো ঘটনাগুলো ঘটনাটা ওইখানে নবাবগঞ্জে ঘটেছে। ওকে, ঠিক আছে, আমরা সময় নষ্ট না করে একদম সরাসরি ঘটনার দিকেই চাই যে ফার্স্টে কোন ঘটনাটা আমরা শুনতে পাচ্ছি আপনার ফার্স্টে আমার নিজের সাথে ঘটে যাওয়া একদম ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স আমি সেটা আর কি মানে কাছে। প্লিজ, তাহলে আমরা এটা দিয়ে শুরু করি। আচ্ছা, আমার ঘটনা হচ্ছে 2014 সালে, এটা হবে আপনার নভেম্বর কি ডিসেম্বরের দিকে, আমার এক্সাক্ট মনে করতে পারতেছি না। তো আমি আমার মানে রাতে কথা বলার খুব হ্যাবি। আমার সাথে আমার ছোট ভাই ঘুমায়। মানে ফোনে? হ্যাঁ, ওভার ফোনে আপনি পার্সোনাল কিছু কথাবার্তা বলেন? তো ওকে, মানে ছোট ভাই থাকে এই জন্য ওরও ঘুমে ডিস্টার্ব হবে। আমি কি করে রাতে যাই মানে ছাদে যাই কথা বলি। আমাদের তার আগে বাসাটাই এটা বলিনি, আমাদের বাসা হচ্ছে একতলা। বাসা ঢোকার জন্য রাস্তায় ছোট একটা গলি আছে, তার পাশে একটা টিনের ঘর আছে লম্বা। তো টিনের ঘরটা আপনার ওই চালটা আমাদের ছাদের সাথে একদম লাগানো আর অ্যাঙ্গেল করা। আমি কথাটা বলি হচ্ছে আপনার ওই ছাদের যে লাস্ট রেলিং ওইখানে পা দিয়ে টিনের উপরে শুয়েছে কথাটা বলি। রেগুলার আমি এভাবে কথা বলি আর কি। প্রায় প্রতি রাত্রি দেখা গেছে যে 2টা 3টা 2:30 এরকম বেজে যায় কথা বলতে। আর আমার ওই যে টিনের ঘরটা ওইটার পাশে 2টা তাল গাছ আছে, আর ওইখানে বেশ অনেকগুলো গাছ আছে। তো ওই তাল গাছ নিয়ে এর আগে অনেক ঘটনা আছে যেগুলো আসলে আমি কখনো নিজের চোখে দেখি নাই বলে বিশ্বাস করি নাই যে এরকম ঘটনা হতে পারে। তো যাই হোক, আমি ঘটনাটা বলি। আমি ওই দিন রাতে কথা বলতেছি, কথা বলতে বলতে তো প্রায় রাত 2:30 3টা বাজে। এরকম টিনের উপরে শেষ কথা বলি। শীতের দিন এমনিতে সাউন্ড মানে শব্দ সবাই যখন ঘুমায় যায় খুব কম হয়, আর একটু শব্দ হলে ওটা খুব জোরে বোঝা যায়। বোঝা যায়। শীতের মধ্যে দেখা যাচ্ছে 10টা বাজে সবাই ঘুমায় যায়, গ্রাম এলাকা যেহেতু। তো এরকম হঠাৎ করে মানে আমি অ্যাঙ্গেলের এই পাশে শুয়ে গেছি টিনের, ওই পাশে শব্দটা হয়। তো আমি ভাবতেছি যে শব্দ হতেই পারে, স্বাভাবিক রেগুলার কুক পাখি থাকে বা আপনার ভুতুম পেঁচা যেটা বলে, অনেকে কুক পাখি চিনতে পারবে না, তো ভুতুম পেঁচাটা মাঝে মাঝে শুনছি। তো যাই হোক, তো এরকম ওই দিন আমি কথা বলতেছি, তো ওই পাশে মানে হাঁটার শব্দ হয় কেমন জানি টিনের উপরে। তো ফার্স্টে খেয়াল করি না, মানে কেয়ার করি না। পরবর্তী যাই দেখেছি বিড়াল, ভালো বিড়াল। পরে বুঝতে থাকা বিড়াল হাঁটতেই পারে, গাছে উঠেছে। তো পরে আসে শোয়ার পরে কথা বলতে বলতে আমার হঠাৎ মনে হলো যে বিড়াল হাঁটতে তো পায়ের শব্দ হবে না, আর এমন ভাবে হাঁটে আপনি জিনিসটা খেয়াল করেন ভাইয়া যে মানে খুব সাউন্ড হয় না। বিড়াল অনেকে এটা বলে যে বিড়ালের মতো হাঁটিস কেন। তো যাই হোক, আমি হলো বিড়াল হাঁটি এরকম সাউন্ড হবে কেন, একটা হাতের টিনের উপরে একটা পা দেয় ভর করে, মানে একটা একদম মানে মনে হয় যে একটা পাটা জোরে পড়বে আর কি। আচ্ছা, মানে কেমন একটা ভয় ভয় লাগে। তো যাই হোক, আমি কথা বলতে থাকি। তো কথা বলতে থাকি দেখে আমার জিনিসটা কম মানে ফিল হয় ভিতরে, আর ওই পাশ থেকে মানে বলি না আমি যার সাথে কথা বলতেছি যে এরকম হইতেছে। তো ধীরে ধীরে যখন এরকম হয় তো আবার দেখি সাউন্ডটা বাড়ে। আমি ফার্স্টে যা তারাই দিয়েছি, ফার্স্টে চলে গেছে। সেকেন্ড টাইম যখন যাই তখনও দেখি যে মানে এরকম বিড়ালটা আবার আছে এখানে। তখন একটু ভয় ভয় লাগে। যাই হোক, তখনও তারাই দিয়ে এসে কথা বলতে থাকি। তো দেন মানে তখন ওইখানে কোনো শব্দ নাই। তো আমি ওইভাবে শুয়ে শুয়ে কথা বলি, মানে চোখ বন্ধ করে কথা বলি। শীতের মধ্যে এমনি সোয়েটার গায়ে দিয়ে আছে, চাদর টাদর ইয়া করা আছে। তো এমনিতেই মানে ছাদের উপরে একটু নীরব, আর আমাদের ওই এলাকাটাই নীরব। আমাদের বাসার সামনে হচ্ছে অনেক বাস চুপ আছে, বড় অনেকেই আছে। আর আমাদের বাসাটা মানে 2টা ঘর আমাদের এখানে, বাট খুব নীরব। পাশে একটা মাদ্রাসা আছে, ওর একটু দূরে যদিও, বাট গাছ মানে গাছ টাছ দিয়ে ভরা, একটু ভিতর সাইডে রাস্তা থেকে বেশ ভিতরে গাইড আছে। তখন মানে কথা বলতেছে, চোখ খুলে দেখি আমার ছাদের সামনে আর কি কুকুর হাঁটে। তো তখন আমার মনে হচ্ছে কুকুর আসা সম্ভব না, বিড়াল আসতে পারে গাছ দিয়ে উঠে, বাট এত রাতে কুকুর কখনোই আসতে পারে না ছাদের উপর। তখন আমার খুব ভয় লেগে যায়, মানে গায়ের পশম ছিল তখন, মানে হাঁটতেছে সামনে দিয়ে আমার দিকে তাকাই এরকম ঘাড় ঘোরায় ঘোরায়। কিছুক্ষণ আগে যখন বেড়াল হাঁটছিল যে জায়গায়, এখন না না না, বেড়াল তো অপোজিট অ্যাঙ্গেল টিনের ওই পাশে ছিল, টিনের উপরে ছিল, যা সাউন্ড পাচ্ছিলাম আমি। আর কুকুরটা আমার ছাদে, আমার সাথে শুনেছি টিনের উপরে, মানে মানে আমি শেষ প্রান্ত সহ তো পুরো ছাদ দেখা যায় আর কি। তো ছাদের উপরে হাঁটছে, তখন আমার মনে কুকুর ছাদে আসা সম্ভব না। আর আমাদের বাইরের গেট খুব ভালো মতো লক করে থাকে, ভেতরে কোন কুকুর থাকে না, আসতে পারে না। সে গাছ দিয়ে কুকুর ওঠা সম্ভব না, বিড়াল উঠতে পারে। কিন্তু মানে একটা সাহস মানে ইয়া করার চেষ্টা করছে যে আমি যদি এখন ভয় পাই যাই। আর আমাদের কোনো রেলিং নেই ছাদে, কোনো রেলিং নেই, মানে পড়ে গেলে সমস্যা আছে। তো যাই হোক, পরে আমি প্রচন্ড ভয় লাগে আমার ব্যাপারটা। তো আমি চুপচাপ থাকি, ফোনটা আস্তে করে মানে মানে কথা না বলে নামাই। তো আমি ওইভাবে যে দৌড় দিব, মানে চাদর পেছনে গায়ে একদম, মানে শীতের মধ্যে সচরাচর উঠতে গেলে আমার চাদর ছাড়াইতে হবে আগে। তো যাই হোক, পরে আসে আমি যে উঠবো, মানে কথা জোরে যে সাউন্ডকে ডাক দিব কারে, আমি ওইভাবে আমার মনে হচ্ছে বুকের উপরে বসে গলা চাপ দিয়ে রাখছি, আমি কথা বলতে পারতেছি।
এটা ভয়ে না কেন সেটা শুধু তখন বুঝতে পারিনি। তো যাই হোক পরে যে উঠি আমি আস্তে আস্তে জিনিসটা, কুকুরটা যখন এই পাশ থেকে ক্রস করে আমাদের মানে টাঙ্কি রাখার জন্য আলাদা ইয়া করছে, সিঁড়ি ওঠার যে মানে ইয়াটা রাখে কুচা করে, রাইট তো ওইখানে ওইটা দিয়ে ও পেছন সাইডে চলে যায়। তো আমি উঠে আস্তে আস্তে আমার মানে গেটের কাছে যাই, দৌড়ও দিই না তখন, যে অন্ধকারে দৌড় দিব যদি বাই চান্স পড়ে যায় সিরিয়াস অবস্থা হয়ে যাবে। তো আমি পড়ে গেলে এসে অত রাত্রে সবাই এটা অনেক সিন ক্রিয়েট করবে। তো পরে আমি যাই, দরজা আমি প্রত্যেকবার ছাদে আসার আগে দরজাটা চাপাই আসি, কখনো লাগাই আসি না। কিন্তু আমার যেতে হবে, আর খোলা রাখলে কি হয়, নিচ থেকে বুঝতে পারবে যে আমি ছাদে আছি, কেউ একজন আছে। তো দরজাটা আমি যখন চাপ দিই দরজা খোলে না, মানে ধাক্কা দিয়ে দরজা খোলে না, আমি তো দরজা লাগাই আসিনি। আর বাইরে থেকে মানে ছাদের উপর থেকে দরজা লাগানো যায় না, ভেতর থেকে লাগাতে হয়, খুব ভয় পাই। তো তখন মানে কুকুরটা তো তখন ওই যে টাঙ্কি রাখার যে জায়গাটা ওই পাড়িতে চলে আসছে। তো আমি কি করি, এই সাইডে ঘুরে আসি, ও যদি ঘুরে আবার এই সাইডে আসে, তো এই জন্য আবার যে জায়গায় ওই জায়গায় আসি। ওই পাশে একটা কামরাঙের গাছ ছিল, ওর ডালটা প্রায় ছাদে আসে, ওদিক দিয়ে নামা যায়। তো আমি এদিক দিয়ে ঘুরে যখন সরাসরি ওদিকে আসি, তখন আমার দরজা খুলে আস্তে আস্তে আমাদের দরজাটা কি মানে রং করা, তো আপনার লাগাইতে হলে খুব চাপ দিয়ে লাগাইতে হয়, ঠিক আছে, মানে ইজি না একদম। তো মানে যখন মানে দরজাটা মানে খোলার যে শব্দটি, এটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি যে দরজা খুলতেছে, ঠিক আছে। মানে আমি আর তখন মানে আমার ভিতরে কোনো ইয়া নেই যে আমি কি করবো, কোন দিকে দৌড় দেবো, গাছ থেকে নামবো কি নামবো না সেটা আমি বুঝতে পারতেছি না। তো যখন দরজা খুলে যায় তখন আমি মানে ওই সাইডের ওই সাইডে এসে চলে, খুব মানে ভয় লাগতেছে আমার, এত শীত, সবকিছু পেছনে বা ঢামতেছি আমি তখনও। পরবর্তীতে যখন দেখি যে না কুকুরের অ্যাঙ্গেল এদিকে আসতেছে, তখন আমি ছাদে দৌড় দিই, তখন আমি গাছ থেকে নামতে চাইনি, তো দৌড়ের সাথে সাথে আমি নিচে পড়ে যাই, আর আমার 3 সেকেন্ড পরে সকালে যখন উঠি তখন দেখেছি আমি মেটে চলেছি, আমার মানে মুশকে গেছিল। মানে সেই ভয় থেকে আপনি ওখান থেকে পড়েই যান। হ্যাঁ, একদম ছাদে থেকে পড়িয়েছি আমি। ওকে, তো মানে এই ছিল আপনার প্রথম এক্সপিরিয়েন্সটা, যেটা এটা আপনার আমার- নিজের সাথে ঘটেছে, যে কুকুর যেটা আপনার আসলে এখানে থাকার কথাই ছিল না। আসলে কুকুরটা কোনোভাবে কি আপনাকে কোনো কিছু করার চেষ্টা করেনি? করার চেষ্টা বলতে ও বারবার আমার দিকে, কিভাবে আমি বলি, হাঁটতেছে একদিকে, এবার ঘাড় ঘুরায় দেখতেছে, যদি আমার আপনাকে শরীরে নোটিস করে হ্যাঁ, হাঁটছে। মানে ছাদের এপাশ থেকে এপাশে যাচ্ছে, বাট ও যদি আমার শরীরে থাকতো তাহলে মাথাটা সোজা থাকতো, বাট সেটা না করে হাঁটতেছে আর আমার দিকে ঘোরায় দেখ, মানে ঘোরে ঘাটটা বাঁকা করে দেখতেছে। আর অন্ধকারে স্বাভাবিক কিন্তু ওদের চোখ খুব জ্বলে, খুব বেশি জ্বলে, ওই দিনও খুব জ্বলতেছিল। আচ্ছা আচ্ছা, ওকে। তো এটা তো ছিল আপনার নিজের সাথে ঘটা ঘটনা। হ্যাঁ। তো আপনি কি কোনো কিছু অন্য কারোর সাথে ঘটেছে এই ধরনের ঘটনাও আপনার জানা আছে? সেই ঘটনাও বলতে চান? হ্যাঁ, প্লিজ শুনি আমরা তাহলে। এটা হচ্ছে আমার ফুপি হচ্ছে 6টা ফুপি। ছোট ফুপির যে হাজবেন্ড হামিদ ফুপা, উনি হচ্ছে এই কাজ করে, মানে কিসের কাজ করে? জিন ছাড়া। জিন ছাড়ানো। তো ওনার মা আর কি ওনাকে এগুলো শিখিয়ে দিয়ে গেছিল। আচ্ছা। তো উনি ব্ল্যাক ম্যাজিকও জানতো, টুকটাক নজরবন্দি করে। আমার ফুপির উনি বিয়ে করছিল এইভাবে, মানে নজরবন্দি করে আমাদের মানে দাদা বাসা থেকে নিয়ে গেছিল। আচ্ছা। তো যাই হোক, তার ঘটনাটা যেটা হচ্ছে ওনার সাথে ঘটা, যেটা নর্মালি ওনার সাথে প্রায় ঘটে, উনি খুব রিস্কে থাকে এইসব ব্যাপার নিয়ে, যেহেতু উনি কাজ করে। তো এরকম শীতের মধ্যে গ্রাম এলাকায় তো খেসারি হয়। তো আমাদের হচ্ছে আপনার, এটা হচ্ছে আমাদের দাদা বাড়ি মানিকগঞ্জে, এখানে তো চর এলাকা, বালি, ওইখানে দৌলতপুর থানা চরকাটের ইউনিয়ন, বালি এলাকা, নদী, যমুনা নদীর সাইডে পড়ছে। তো উনি এরকম মানে খেসারি কাটতে গেছে, তো ওই দিন আর মানে কারোর সাথে নেয় নাই, একাই গেছে। তো এটা বলতে গেলে কি আসলে মানে অন্য মানুষের খেতে খেসারি কাটা, মানে এই ক্ষেত্রে তো কাউকে নিয়ে যাওয়া যাবে না, সে যদি বলে দেয় এরকম, সে খেসারি কাটতেছে। অনেকক্ষণ কাটার পরে বেশ কিছু আর কি সে জমা করছে, জমা করার পরে তখন সে দেখতেছে এরকম ঘোড়ায় চড়ে কেউ আসতেছে। তো কয়টার দিকে? এটা মানে ওই শেষ রাত্রের আগে, আচ্ছা, ভোরে। মানে ভোরে বেশ কিছু আগে, কারণ ভোরে গেলে সবাই কিন্তু বের হয়ে যায় তখন। তো যখন দেখে যে আসতেছে মানে ঘোড়ার উপরে, সে বুঝতে পারছে যে সে জানে যেহেতু, তো সে খুব একটা বেশি মানে ঘাবড়ায় নাই। বাট ওই সময় তার যে মানে প্রিপারেশন সবকিছু, যে সে যেহেতু এই কাজগুলো জানে, বাট তার একটা যে প্রিপারেশন থাকে, সে প্রিপারেশন ছিল না। বুঝতে পারছে যে খারাপ কিছু যদি হতে পারে। তো ও যখন আস্তে আস্তে ধীরে ধীরে কাছে আসছে, অনেক মানে নিকটে আসে বসি, তো আসার পরে ঘোড়া থেকে ফার্স্টে নামে নাই, বলতেছে যে কি করিস? আমি যখন খেসারি কাটি। কিসের জন্য? আমার গরু আছে, ঘোড়া আছে। তাহলে আমার ঘোরার জন্য তুই খেসারি দে। এটা কি যে লোকটা ঘোড়ায় করে আসছে? কি করে বলে আর কি করে বলতেছে? আমার ফুপা তো জানে, উনি সাহস তো বলতেছে যে, কেন দেবো, আমি কষ্ট করে আসছি, এত রাতে আসছি আমি, শীতের মধ্যে তোরে কেন দেবো? তো বলতেছে না তুই দে। যে ঘোড়ার উপরে উনি বকা দিছে, গাড়ি দিচ্ছে। তো বলছে যে না দেবো না। তো উনি কি করছে, ঘোড়া থেকে নামছে, ঘোড়া থেকে নামে কাছে আসছে উপর, তো ধাক্কা দিছে। দেখা গেছে উনি ধাক্কা দিয়ে 3-4 হাত পিছনে যায়, আর ফুপা যখন ধাক্কা দেয় উনি কিছুই হয় না। তো যাই হোক, উনি ধাক্কা দেয় বলে যেমন খেসিয়ে দেয়, তো না দেবো না। এখন যখন দেখছে যে ফুপা না দিলে হয়ই না, তখন বলছে যা তুই নিয়ে যা, তো যা লাগে তুই নিয়ে যা। কয় না এখন নেবো না, তুই আগে দিলি না কেন, তুই আমার কেন নামাইলি ঘোড়া থেকে?
ধাক্কাইতে তো পাশেই ছিল নদী, ছিল বালি নদী, তো ওইখানে নামাইছে। তো উনি যখন দেখছেন যে উনি কিছু করতে পারবেন না, তখন খুব চিল্লাই, আমি খুব জোরে বলি, কেউ কোথাও আছে কিনা। আসলে কি চক এলাকা তো, আশেপাশে তো মানুষজনের না উপস্থিতি অনেক নেই। দূর পর্যন্ত কোনো বসতি নেই। হুম। তো তখন উনি যখন বুঝতে পারছেন কিছু হবে না, তখন ওনাকে আপনার পানিতে নামাইছে। নামার পরে একটা একদম মানে চলেছে। তো ওনার সেন্স ছিল না। সকালবেলা যারা উঠাইছে তারা বলে মাটি কামড় দেওয়া অবস্থায় ছিল। মাটি কামড় দেওয়া অবস্থায় অবস্থায় কোথায় পড়েছিল? পারে, হ্যাঁ। ওকে, তো আর যেই ফসলগুলো উনি কেটেছিল, তো ওগুলাকে কাটা অবস্থায় পাওয়া ওগুলো গেছে? এখানেই ছিল, ওগুলো আর কেউ নেয় নাই। ওগুলা আচ্ছা, তুমি আর নেয়, ওগুলো ওই অবস্থায় ছিল। ওকে। তো এরপরে ওনাকে মানুষজন উদ্ধার করে নিয়ে হ্যাঁ, আসলো ওখান থেকে। সকালবেলা নিয়ে আসে, সকালবেলা ওনাকে নিয়ে যায়। ওকে, তার মানে এটা হচ্ছে আপনার ফুপার সাথে ঘটেছিল। হ্যাঁ, ছোট পাপা উনি হচ্ছে এই কাজ করে। ওকে, উনি জিন ছাড়ানোর কাজগুলোর সাথে জড়িত, এই ধরনের কাজের সাথে। ওকে, আর কোন ধরনের ঘটনা কি আপনার আছে যেটা বলতে চান? এটা হচ্ছে আমার মার কাকির সাথে, মানে আমার নানি থাকে যেটা। হুম, তো দেখা গেছে তখন আমার ছোট নানা রুস্তম নানা, উনি তো বাইরে থাকতো। আচ্ছা। তো তখন গ্রামের মানুষগুলো দেখা গেছে যদি বাইরে থেকে কেউ আসে বা দূরে কোথাও থেকে আসে, তো অনেক জিনিসপত্র নিয়ে আসে। তো গ্রামের মানুষ যা হয় সবাই আর কি আসে, রাতে হয়, অনেক রাত হয়, তো দেখার জন্য আসে। তো উনি আসছে, আসার পরে তো সবাই আসছে, যে দেখে না মহিলা মানুষরা। আর তখনকার মানুষ অনেক পর্দা মেনটেন করতো। তো দেখা গেছে আগ রাত্রে সব পুরুষ মানুষ যারা আছে বাসার, তো সবাই আসতো। তো এই জন্য ওনারা ওই রাতটা আসতে পারে না কেউ। তো অনেক রাত হয়ে গেছে, মেহমান টেহমান আসছে। তো শেষ রাত্রের দিকে আর কি আমার ওই ছোট নানিরা আর কি, মা ছোট কাকি, তো বড় কাকি আর কি, আমার বড় নানি ঘর নক করতেছে যে আয় তোর ইয়ে আসে, দেখে আসি কি নিয়ে আসছে, শেষ রাত্রের আগের দিকে। তো আমার ওই নানা উনি আবার কি শেষ রাত্র ফজরে, তো অনেক মানুষ থাকতো একসাথে, রান্না বান্না করতে হতো সকালে। তো ফজরের আগে সবাই ওঠার অভ্যাস। তো উনি ভাবছে যে বড় কাকি, তো উনি যাবে, ওনার বড় বোন। তো ওনারা বাড়ি আর ঠিক উনি আগে থাকতো একটু পাগল টাইপের, চুল এলোমেলো থাকতো, সবার থেকে একটু অন্যরকম থাকতো। আর বেশিরভাগ ওনার সাথে এই ঘটনাগুলো ঘটছে। আচ্ছা। তো পরে উনি বের হয়ে যায় ওনার সাথে। তো বের হয়ে যায়, ওইটা আবার আমার মার নানি দেখে, যেহেতু বের হয়ে গেছে। ওনারা ভাবছে যে হয়তো বড় কাকে ডেকে নিয়ে গেছে, তো যাক। উনি বলতেছে যে সামনে দিয়ে যায়, সামনে দিয়ে না, পেছন দিয়ে যায়, ওদিকে অনেক মানুষ আছে, পেছন বাড়ি দিয়ে। আর বাড়িটা কেমন, ওটা হচ্ছে মানিকগঞ্জ জেলায় জাফরগঞ্জ এলাকা। তো আমার নানা বাসায় আমি বড়, এরিয়াটা অনেক বড়, বাট যেখানে বাড়ি ওইখানে বাড়ি, পাশে হচ্ছে আপনার ভিটা বলে, ভিটাতে প্রচুর পরিমাণে গাছ, প্রচুর পরিমাণে গাছ ওইখানে। দিনের বেলা সূর্য আলো পড়ে না ভিতরে, এই অবস্থা, এত ঘন গাছপালা। ওকে। তো পরে বাইরের বাড়ি দিয়ে ওনার রান্নাঘরের পেছনে ওদিক দিয়ে নিয়ে যাইতে বলে। পরে যায় উনি, তিনি যাওয়ার পরে অনেকক্ষণ যায়। তো যাওয়ার পরে এদিকে যখন ওনাকে কেউ খুঁজে পায় না, এত রাত হয়েছে, কোথায় গেল, শেষ রাত্রের দিকে পায়। তো তখন সবাই চিল্লাচিল্লি করছে। আমাদের নানু বাসার ঘর হচ্ছে 4টা ঘর, তো 4 ঘরে সবাই বের হয়ে গেছে যে ও গেল কোথায় এত রাতে। তো পরে সবাই খোঁজাখুঁজি করে পায় না। তো তখন আমার নানা লাইট ছিল, লাইট দেখেছে পানির মধ্যে হাঁটু পানি পর্যন্ত উনি নিচে নামানো। যে যাচ্ছে এটা দেখা যায় না, বাট ওনার ঘাড় বারবার নিচের দিকে ইয়ে করতেছে। তো তখন সবাই দৌড়ে যখন ওনাকে নিয়ে আসে, তো আসার পরে যেটা দেখে যে ওনার চোখ এত বড় বড় হয়ে গেছে, চুলে এলোমেলো, কাউকে চিনতে পারে না। যা আছে আমার মা বলে যে মার দিকে তাকায় থাকে, মা কাউকে চিনতে পারে না। পরে আমার নানা তো হুজুর টাইপের ছিল, দৌড় পরে পুত্র দেয়, 3 দিন কোনো কথা টথা বলতে পারতো না। ধীরে ধীরে সবাই পরে ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে। ওকে, এক এক করে তো 3টা ঘটনাই আর আপনার শুনলাম। আরেকটু বলি এখানে, ওনার সাথেই ছোট একটা ঘটনা। উনি হচ্ছে পিঠা বানাতো শেষ রাতে দিকে আমাদের নানু বাসায়। তো পিঠা বানাইতে বানাই দিচ্ছে দুজনে, উনি আর হচ্ছে ওনার মা। রান্নাঘর শুনলি চেনেন, পাটকাঠি যেটা, এগুলো রান্নাঘর। তো দরজা দিয়ে এরকম হাত দিছে, মানুষের মতো হাত দিয়ে বলতেছে যে আমার পিঠা দে। উনি তো বুঝছে যে এত রাতে তো পিঠা চাও কেউ না, দাঁড়া এখনো হয় নাই, তোর পরে দিই। তো কিছুক্ষণ পরে যখন ইয়ে করছে যে হাত বাড়া দিয়ে, তো পিঠা দিই, তো পিঠা দিতে হাত বাড়াইছে এরকম। তো উনি কি করছে, ওই যখন বলছে ওয়েট কর পরে দিই, উনি ওই সময় পিঠা উঠানোর জন্য আপনার লোহার শিক থাকতো চিকন করে হাতে পিঠা উঠানোর জন্য, তো ওটা গরম দিয়ে রাখছিল। তো উনি ওই সময় ওইটা হাত দিয়ে ডাকে, ছেদ দেয়, হাওয়া মাও করে চিল্লাচিল্লি করে যায়, মানুষের মতো কান্না করে, একদম মানুষের মতো। তো পরে চলে গেছে। তো ওই রাত্রে ওনারা পিঠা না বানায়, এবার দুজনে বাসায় চলে আসছে। এরপরে আর কোনো ধরনের প্রবলেম করে না ওনাকে, যেহেতু উনি ওনার সাথে বেশ প্রবলেম ওনার সাথে হতো, বেশিরভাগ ঘটনা ওনার সাথে ঘটতো। আচ্ছা। তো পরবর্তীতে আমি আর শুনি নাই, অনেক আগের ঘটনা এটা, আমার মা তখন সত্যি। ওকে, তো অনেক ধন্যবাদ তুর্য ভাই, আপনার এই ঘটনাগুলো আমাদের জার্নিতে এসে বলার জন্য। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা তো অনেকগুলো স্টোরি শুনলাম, এবার কার স্টোরি শুনবো? এবারে আমার মনে হয় যে উনি আছে ডান্সার থেকে আমরা শুরু করি, ওনার কাছে যাই। ভাই, আপনার নামটা? আমি রাহাত আর কি, ঢাকা গ্যান্ডেরা থাকি, গ্যান্ডেরা পুলিশ ফাঁড়ি, আচ্ছা। আর মিলবাড়া রোড, আলামগঞ্জ লেন, পশ্চিম মাজারগলি। আচ্ছা, কি করেন আপনি? আমি স্টুডেন্ট আর কি, বিএস করতেছি কবি নজরুল কলেজ।
ওকে, তাহলে রাহাত ভাই আমরা শুরুতেই চলে যাই আপনার প্রথম ঘটনার দিকে। টর টিমের কাছে শুনেছে যে আপনার কাছে কিছু ঘটনা আছে, খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা, যে ঘটনা অনেকগুলো আপনার সাথেই ঘটেছে। তো আমরা প্রথমে কোন ঘটনাটা দিয়ে আপনি শুরু করতে চান? প্রথমে আমার নিজের ঘটনা দিয়ে বলি। ওকে, এই ঘটনাটা কতদিন আগের? এটা 2010 জানুয়ারির 15 তারিখ দিয়ে শুরু। ওকে, তাহলে আমরা শুরু থেকে শুনি যে কিভাবে কি হয়েছে। এটা হচ্ছে জানুয়ারির 15 তারিখ থেকে আর কি আমার সাথে রাগ টাগ কইরা আমি ওই আর কি যে সুইসাইড টাইপের কিছু করছে আর কি। মানে আপনার, আমি বুঝি না এই বিষয়টা, আপনি আপনার মায়ের সাথে রাগ করে ঝগড়া করে সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছেন? হ্যাঁ, মানে ফাইজলিং টাইপের, যে আমাকে ভয় দেখাবো। আচ্ছা আচ্ছা। তো এটা সিরিয়াসলি হয়ে গেছে আর কি। তো হয়ে যাওয়ার পর দেখতেছি যে আমি ফাঁসি সব মানে এরকম দিছি, দেওয়ার পর হাত পা নড়াচড়া করতে সিরিয়াসলি হয়ে গেছে। মানে আপনি হচ্ছে কি কিভাবে কি করছিলেন এটা বুঝি নাই আমরা। কোথায় আপনি চেষ্টা এটা আমার করছেন? রুমটার মধ্যে, রুমটা আমার সামনে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, খাট, মানে হাত দিলেই সবকিছু পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। কিন্তু ওই রশিটা যখন বাঁধছি যখন গলার মধ্যে ভালোভাবে করছি, তারপর ও আচ্ছা, আপনি আপনার ওখানেই কি এটা কি মানে কোনো কিছুর সাথে একটা পেঁচিয়ে সেখানে আপনি একটা এটা টিন টাইপের ছিল, বড় মোটা টাইপের শ্যাডো কাট। আচ্ছা আচ্ছা, ওখানে কোনো কিছু একটা পেঁচিয়ে আপনি সেখানে সুইসাইড করার একটা অ্যাটেম্প নিয়েছেন। তারপর মানে যদিও এটা ছিল ভয় দেখানোর জন্য, কিন্তু একটা পর্যায়ে মনে হচ্ছিল যে সিরিয়াসলি মানে সত্যি সত্যি ইয়ে হয়ে গেছে। তার মানে সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছেন? হ্যাঁ, মানে যে আমাকে ভয় দেখা ফাঁসি সব মানে এরকম দিছি, দেওয়ার পর হাত পা নড়াচড়া করতে সিরিয়াসলি হয়ে গেছে। রুমটার মধ্যে, রুমটা আমার সামনে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, খাট, মানে হাত দিলেই সবকিছু পাওয়া যায়। কিন্তু ওই রশিটা যখন বাঁধছি গলার মধ্যে ভালোভাবে করছি, এটা টিন টাইপের ছিল, বড় মোটা টাইপের শ্যাডো কাট। আচ্ছা আচ্ছা, ওখানে কোনো কিছু একটা পেঁচিয়ে আপনি সেখানে সুইসাইড করার একটা অ্যাটেম্প নিয়েছেন। তারপর মানে যদিও এটা ছিল ভয় দেখানোর জন্য, কিন্তু একটা পর্যায়ে মনে হচ্ছিল যে সিরিয়াসলি সত্যি সত্যি ইয়ে হয়ে গেছে। তারপর তো দেখলাম এটা করার সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলছি। যাই হোক, আমি আল্লাহর রহমত আর কি বেঁচে যাই। তারপর দেখলাম যে জ্ঞান ট্যান ফিরছে। এরপরে কিভাবে বেঁচে যান আপনি? এটা অ্যাকচুয়ালি ছিঁড়ে দেখি যে আমি নিচে পড়ে আছি, তখন আমার কপাল দিয়ে রক্ত ঝরছে। ও আচ্ছা, আপনি যে কোনো কিছু একটা পেঁচিয়ে আপনি সুইসাইড করতে গেছিলেন, মানে সেটা কোনো কারণে ছিঁড়ে গেছে, আপনি নিচে পড়ে গেছেন। পড়ে গিয়ে দেখি যে আমি শুয়ে, যে মাথা দিয়ে রক্ত পড়ছে, তখন আমি নিজে থেকে গেটটা খুলি। খোলার পর সবাই ঘরের ভিতরে ঢুকে, যেহেতু ঘরটোর লোহার গেট ছিল, ভাঙতে পারেনি। তখন তারপর আমার চিকিৎসা হয়, আমি 2 দিন পর্যন্ত আর কি কথা বলতে পারিনি। আচ্ছা, ফার্স্ট আরেকটা ঘটনা, যে আমি যখন ঘুমায় থাকি রাত্রে 3য় দিন, দেখি যে ওই উন্নাটা প্রায় মাগরিবের নামাজের পর দেখি উন্নাটা আমার পাশে পড়ে আছে আর কি। সেম একই রকমের গিট টিট দেওয়া একটা মানুষ গলা, যেটা এই ওড়নাটা দিয়ে আচ্ছা আপনি সুইসাইড করতে চেয়েছিলেন, সেই ওড়নাটা পড়ে আছে আমার সাথে। তো ওড়নাটা তো পড়ে থাকা আপনার বাসার স্বাভাবিক না? ওড়নাটা না, থাকতেই পারে। এটা আমার কাজটার পরে উন্না বা আমার গায়ের যে কাপড় চোপড় সবকিছু আগুনে পুড়ে ফেলা হয়েছে সেদিনই। ওকে, মানে আপনি যখন এই সুইসাইডটা করতে যান, এরপরে সামহাও যখন বেঁচে যান, মানে তখন আপনার বাড়ির লোকজন যে ওড়নাটা দিয়ে আপনি সুইসাইড করতে চেয়েছিলেন এবং যেই পোশাকটা তখন আপনার পরনে ছিল, এগুলো সব আগুন ধরিয়ে দিয়েছে। কিন্তু তার পরের দিন আপনি ওই ওড়নাটা আবার দেখতে পান যে আপনার বিছানায়। হ্যাঁ, দেখতে পাই। সেম ওইভাবেই? হ্যাঁ, ওইভাবেই। তারপর এটা না, আমি কোনো আর ভাবি নেই যে এটা চোখের ভুল হইতে পারে, তো বাদ দিয়ে দিলাম। প্রায় 2 দিন পর দেখলাম যে যেখানে আমি এই কাজটা করছি সেখানে সেম আমার মতো একজন অবিকল সেখানে যোগ দিছে, উনি আত্মহত্যা করতেছে। মানে কোথায়, মানে আপনি কোথায় চেষ্টা করছেন? আপনার রুমেই? রুমের ভিতরে। এবং আপনার রুমেই দেখছেন যে আপনার মতোই একজন ঝুলছে। তারপর তো এটা না আম্মুর কাছে বললাম যে আম্মু, যে এরকম ঘর হইতেছে। এটা কি হচ্ছে আপনি এগুলা দেখছেন যে আপনার ওই সুইসাইড করার চেষ্টা করার পর থেকে? এমনকি আমাকে আবার ইশারা করা হয় যে এটা আবার কর, রাজীব এটা আবার কর। আচ্ছা আচ্ছা। তারপর ভয় যেত যে এটা আবার করবো, কেন এরকম কেন ইশারা করা হয়? মানে মানে সেই লোক কোথা মানে থেকে? আমার সেম ফাঁসি দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি যেটা এই দেখতে পান যে ঝুলে আছে, মানে সেখান থেকে আপনাকে ইশারা করা হচ্ছে যে আপনি আবার ট্রাই করে দেখেন এটা। এর পরিস্থিতির পরে আমি আম্মুকে বললাম যে আম্মু, আমাকে এরকম ভাবে বা এরকম সমস্যা হচ্ছে এই ঘরটা। তো আম্মু 1 মাস পরেই ঘরটা ছেড়ে দিল। এই ভয়ের কারণে যখন আপনার মায়ের কাছে বললেন যে আপনার বাসাটাই ছেড়ে দিলেন? বাড়ি ছেড়ে দিলাম। তো বাড়ি ছেড়ে দেওয়ার পর যে বাড়িতে আমরা নতুন উঠলাম, এই বাড়িতে 1 মাস কোথায় উঠেছেন? একই এলাকায়, পাশের বাড়ি। আচ্ছা। তো 1 মাস ভালো ছিলাম,
1 মাস ভালো ছিলাম। এরপর থেকে মানে শুরু হলো আবার যে রাত্রি সমস্যাটা হয় বেশি। ঘুমানোর সময় দেখি যে কালো ছায়ার মতো, ফার্স্ট আমি আগে দেখতে পারতাম না, শুধু কালো ছায়া এরকম মনে হইতো আর কি, যে কিছু ঘরের মধ্যে হাঁটা চলা করতেছে, আমি ভয় পেতেছি এরকম। দেখলাম যে আশেপাশে এখানে থাকে, কতক্ষণ পায়ের কাছে, কতক্ষণ মাথার এখানে আসে, তখন আয়নার ড্রেসিং টেবিলের সামনে এরকম। আচ্ছা আচ্ছা। তো এরকম পুরো ভয় পেতাম, ভয় পেলে আমি কি চাদর মোড়া থাকতাম। তো এই নেক্সট টাইম আবার দেখলাম, নেক্সট দিনে যখন আসে ঝিমঝিম হয়ে যায়, যেরকম মানুষের হাত পা অবশ হয়ে যায় না, বা হাত পা ঝিমঝিম করে, পুরো ঘরটা এরকম আর স্তব্ধ হয়ে যায়, যে মানে কোনো শব্দ নাই এরকম কিছু। তো দেখলাম এটা হলেই যে আপনি বোঝেন যে এই জিনিসটা আবার হয়তো বা- আবার হবে হবে এরকম। তখন দেখলাম যে, তখন আবার দেখতে পাই, ফার্স্টের দিন তো দেখে ছায়াটা মনে হয়েছে যে ঘুরতেছে। হুম। পরের দিন দেখলাম যে সোফার মধ্যে এসে বসলো। কখন দেখি? পরের দিন পরের দিন কয়টার দিকে? রাত্রি রাতের বেলা দেখছেন যে 3টা, 2টা এরকম দিকে। আপনার ঘরে সোফায় বসে আছে? হ্যাঁ, বসে আছে। কি বসে আছে? ওই আর কি জিনিস, খারাপ জিনিসটা, যে তখন দেখলাম যে হয়তো একটা মহিলা টাইপের মতো লাগলো, যে বড় বড় চুল দেখলাম। কিন্তু যখন আবার আসলো ড্রেসিং টেবিলের সামনে, তখন আবার মাথায় চুল। তারপর দেখলাম আর আপনি কি করছেন তখন? তখন আমি চাদর মধ্যে আমি চোখ টুক আর নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার জন্য অতটুকু বের করে পুরো শরীরে চাদর দিয়ে ঢেকে রাখছি। তো দেখলাম যে কি করে, দেখলাম নাই এরকম। পরে দেখি আমার পায়ের ধারে, পায়ের কাছে নিয়েছি, হাত খা এসে গলার মধ্যে ধরলো। আচ্ছা। গলার মধ্যে টিপতে মানে এরকম প্রচুর গলার চাপ দেওয়ার ধরে রাখলো। তো আমি দমদম আটকে গেলাম যে কাউকে বলবো বা কাউকে চিকাতে বলবো, এরকম হচ্ছে, সেটা আর পাইনি। তো আমরা ভাগ্যি যে তোমার পাশে শুয়ে থাকে, এটা বোবা টেবিল হইতে পারে, যে কোনো মানুষের গায়ে টাচ করলে আমি হয়তো এটা আমার ছেড়ে দিব। আচ্ছা আচ্ছা। তখন আমরা ভাগ্নিকে ধরার জন্য ট্রাই করলাম, তো ওর কাছে ওর ধরতে পারতেছিল না। হাতটা ওর কাছে নেই ঠিকই, কিন্তু হাতটাকে যেন হাত দিয়ে উঠে নিয়ে আবার সরে ফেলে আমার বুকে হাতটা এখানে, এরকম মনে হয়। পাশে আমি গ্লাস রাখি পানি ভর্তি সবসময়, যে রাত্রে পানি পিপাসা লাগে। তো ভাবলাম যে এটা করলে হয়তো শব্দ পাইবো, গ্লাসটা পড়লে কেউ উঠে আসবে, আর সেটা আমি ধরতে পারি না। আচ্ছা। তেমন আল্লাহ আল্লাহ করতে করতে মনে মনে অ্যাকচুয়ালি এটা এখনো সে আপনাকে গলা চেপেই ধরে চেপেই ধরে রাখছে। তো মনে মনে আল্লাহ আল্লাহ বলতে বলতে অ্যাকচুয়ালি এটা থেমে যায়, পরে আমি আর কি সুস্থ হয়ে যাই। প্রায় আবার এরকম 2-3 দিন পর পর তখন ঘটনা। ঘরে লাইট টাইট জেলে কিছু দেখেছেন যে? না না, তখন আম্মাকে বলি যে আম্মা আমার লাইট ধরান, লাইট ধরান। তখনই চলে আসে আপনার আম্মা? আম্মুর পাশেই আমাদের রুমটা হইলো আর কি, যে ঢাকার মধ্যে 3টা রুম একত্রে করলে একটা রুম যত বড় হয় তত বড় একটা রুম। আচ্ছা। ওই পাশে আব্বু রাত্রে কাজে যায় বাহিরের, আম্মু থাকে পাশে, মানে আম্মু ওই সাইডে থাকে, আমরা খাটের থাকে আর কি। তো আম্মাকে বলি যে লাইট ধরান, এভাবে সারা রাত লাইট ধরানো থাকে। লাইট ধরানো থাকলে আর একটা সমস্যা হয় না। আমি আরেকটা কিছু ঘটনা বলতে ভুলে গেছি, যে প্রায় এই ঘটনা কি মানে গেট টেপের দিন পর পর হয়, একসাথে হয় না। এরকম আরেকদিন হইছে, ওই সেম একই রকমের আসে, যখন বুঝতে পারি আসা ঘুরে বা দেখতে পাই না, তখন দেখি আমার পিছে আমার ঠিক বাম সাইডটা ধাক্কা মারতেছে, ধাক্কা মারে ঘুমায় থাকলো। তখন আমি একদমই ঘুমে বেহুশ হয়ে যাই, কিছু মন থাকে না, তখন ওই জিনিসটা আমার ঘুম ভাঙে ধাক্কা মার। তো ভাবলাম যে আম্মা মনে হয় তো আমাকে ডাকছে, দ্বিতীয়বার ধাক্কা মারলো, এরকম ধাক্কা মারে পিছিয়ে দিকে তাকে দেখি কেউ নাই। তখন ওই যে আম্মুকে বলি যে আম্মু লাইট ধরান, আমার তো সমস্যা হচ্ছে, ঘুরতে পারতেছি না। আচ্ছা। গেল। এর আবার কিছুদিন পর প্রায় থাকি ভালো, 7 দিন 8 দিন বা কোনো 1 মাসও ভালো থাকি। তো এরকম 9-10 দিন পর আবার দেখলাম যে ও আসলো, হাঁটাচলা করতেছে। অ্যাকচুয়ালি এখানে ঘরে বই টই ধরে হাতাহাতি করে, ড্রেসিং টেবিলের সামনে যায়, কখনো আমার পায়ের কাছে আসে। কি ওই মানুষটা? আচ্ছা। টাক মাথা, মানে চুল টুল নাই এটা বলতে পারি, আর গায়ে যে পশম ছিল বড় বড়, সেটা দেখতে পাই। আচ্ছা। না? কখনো আপনি মানে কাউকে ডাক দেয়ার না, না। কোনো পাচ্ছেন? থাকে না, আমি দেখি মানে অ্যাকচুয়ালি আমার ভয়, প্রচুর সাহস, আবার ভয়ও লাগে। তখন চাদর গায়েটা দিই, যাতে মানে ভয় লাগে যেন চাদর না দেখতে পারি, কিন্তু চোখ টুকু বের করে রাখি, আবার মাঝে মাঝে দেখতে মন চায়। তো দেখতেছি নাই, কোথায় গেল মনে হয়ে গেছে ভালোই, তখন ভালো লাগে, ঘুমাইতে পারবো। তখন থেকে আমার চাদরের ভিতরে যে একটা মানুষ ঘাড়ে দম ছাড়লে তো নিঃশ্বাস ফেললে একটা- গায়ের মধ্যে গরম ভাবটা লাগে, তখন বুঝতে পারি। যখন বুঝতে পারি তখন হাসি দেয়, নিজে থেকে হাসতেছে, মানে খিটখিট করে হাসি। আর যেমন মানুষ ওই পান টান চিপে যেমন শব্দটা আসে মুখের, এটা হচ্ছে আর কি। যখন হাসতেছে তখন আমি যে মানে চিল্লাবো সেটা পারতেছি না, বুক ফেটে যায় এখন চিল্লানোর জন্য, যে আমাকে আওয়াজ বেরোচ্ছে না, আওয়াজ বেরোচ্ছে না এরকম। তখন দেখলাম যে মানে ঘাট চাটতেছি, সেম বাম ঘাট দিকে ধাক্কা মারে, বাম ঘাট চাটে এরকম, মানে ডাইন সাইডে আমি ঘুমাই থাকি। যেহেতু আমি চিল্লা দিছি, জানি যে ডাইন সাইড কাঁথা ঘুমনটা ভালো, তো ঘাট চাটাইছি, তখন আমি চিল্লান দিছি, তখন হয়তো শুনছে যে কি হয়েছে। তখন উঠলো, তখন লাইট ধরানোর সাথে সাথে আর কোনো সমস্যা হয় না। তাবিজ আনলো আম্মু, মানে যদি ইমাম সাহেবের কাছে। আচ্ছা, আমি একটা জিনিস একটু জানতে চাই, যখন লাইট ধরালো এই ঘটনার পর, যখন আপনি চিৎকার দিলেন, তো তখন কি আপনি আপনার ঘাড়ে বা কোনো ধরনের কোনো কিছু চিহ্ন দেখেছিলেন? না, চিহ্ন দেখিনি, বাট
পরের দিন সকালে দেখলাম যে বাম গালটায় মানে হ্যাঁচকানো কালো টাইপের হয়ে গেছে আর কি, রক্ত জমেছে। কেউ আছড় দিলে যেই ধরনের ইয়ে হয় ওই ধরনের আসলে হবে না যে আঘাত দিলে যেটা হয় আর কি। ঘুষি মারলে বা লাল রক্ত জমাট বেঁধে গেলে যেরকম হয় তো এরকম। পরে সবাই দেখলে হয়তো যে পোকামাকড় এরকম করছে, কিন্তু রাত্রে পোকামাকড় আসবে কিভাবে? তো এইভাবেই চলে গেল আর কি দিনটা ব্যাপারটা। তো তাবিজ আমি এর 1 মাস আবার পর ফেলে দিলাম যে তাবিজ এখনকার যুগে হাত পায়ে তাবিজ বাঁধলে মানুষ ভাববে কি। আচ্ছা, মানে একটু সবাই কেমন ভাবে ইয়ে করবে এই জন্য আপনি ফেলে দিয়েছেন। তাবিজ ফেলে দিয়েছি। তাবিজ যখন ছিল তখন 1 মাস ভালো ছিল। তো এর 1 মাস পর আমাদের বাড়িতে আরেকজন ফাঁসি দিয়েছে। ওই নতুন যে বাড়িতে নতুন আপনি যে ছিলেন, বাড়িতে হ্যাঁ হ্যাঁ। তো কে সে, মানে এটা পাশের মানে আমাদের বাড়ির 2টা ভাগ করা কিন্তু একই বাড়ি। মানে আপনারা তো কোনো কারণ টারণ জানতেন না কি জন্য বা- এটা অন্য ফ্যামিলির কেউ না? অন্য কোনো নিয়ে জানি যতটুকু যে ওনার হাজবেন্ডের সাথে ঝগড়া টগড়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি যে ফাঁসি দিছে আমার আব্বা, আমার বড় ভাই আর পাশের ঘরের একজন লোক, ওনার যে ঝুলে ছিল ওনাকে নামায় খাটে শোয়া রাখছে। আচ্ছা। আমি দূরে গেলাম যে দেখি, তো উনি কিছু মানে বেঁচে ছিল এরকম আমার মনে হয়েছে, বাট কেউ তখন তাকে ধরেনি যে কেস টেস্ট হবে। মানে আপনারা কি মানে ফাঁসি দিচ্ছে এমন টাইমেই কি বুঝতে পেরেছিল কেউ? আমি না 5-6 মিনিট পর 5-6 মিনিট পর, মানে তাই আপনাদের কাছে তখনও মনে হয়েছে যে বেঁচে থাকতে পারে? হ্যাঁ আমি তাকে না হাতটা দিয়ে দেখছি যে আচ্ছা, আচ্ছা। মনে হয় যে বেঁচে আছে, আচ্ছা কিন্তু কেউ ভয় নিয়ে যায়নি যদি মারা যায় তখন কেস তার হাতে। তো সারা রাত আমাদের ঘরের মধ্যেই এই কেস কেমনে মরলো সবকিছু জানার চেষ্টা করলো পুলিশ এসে। তো কিছুদিন গেল গেল, তারপর আমি যেহেতু রাত্রে একটু ঘুমাই না বা আমার ঘুমাইতে প্রায় 4টা বেজে যায়, তারপর রাত্রে বেরোইলাম। আমাদের গেটের বরাবর যে কেচি গেট পাশের বাড়ি যে ফাঁসি দিছে, এখানে বসা যে পেয়ে ছিল উনি আর কি সবসময় এখানে বসে থাকতো। আচ্ছা, যে মহিলাটা ফাঁসি হ্যাঁ, দিয়েছে জীবিত থাকতে সবসময় এখানে বসে থাকতো, আমাদের সাথে কথা বলতো। এখন কোথায় যাস, ওইখানে যে বসে থাকতো না, সেম ওই উনি মরার পর ওইখানে বসে ছিল। যে আমি দেখলাম কি দেখে দিয়ে তাকায় দিছে যে একটা করুণার দৃষ্টিতে, মানে ওনার যে বুকের ভিতরে অনেক কষ্ট না সেভাবে তাকায় আছে। এটা কখন দেখেছেন? রাত কয়টার সময়? যে 3:30-4টার দিকে আপনার দিকে তাকা আছে? হ্যাঁ তাকায় আছে, যেমন অনেক কষ্ট। রুম, আপনার রুম থেকে দেখতে পাচ্ছেন না? আমি আমার রুম থেকে বের হয়ে মানে ফোন আসছে ফোনে কথা আচ্ছা। বলার জন্য, যে ঘরে তো আম্মু থাকে। তখন দেখি যে পাশে ওই কেচি টেকে এনে ঢালা মানে এই হেলান দিয়ে বসে আছে। বসে আছে। তখন আমাদের তাকা আছে। তারপর আমি আর কথা বলবো কি, আমি ভিতরে চলে আসি, সাথে ঘরে ছিল? ঘরে চলে আসছে। এরকম আমার এক ভাই বাইরে থেকে আসছে, জাপান থেকে আসছে, উনি থাকে হাজারীবাগ আর কি। তো আমি ভাইকে দেখতে গেলাম যে কালকে মানে ভাইয়ের সাথে রাগটাগ করে আমি আর তার দেখা করিনি, শুধু কাল 6টার দিকে ওনার ফ্লাইট। তখন আমি রাত্রে দৌড়ায় গেছি, না রাগ করাটা ঠিক হবে না, ভাইয়ের সাথে দেখা করে আসি। তাই 11:30টার দিকে হাজারীবাগ গেছি আপনার। তখন ভাইয়ের সাথে দেখা টাকা করে প্রায় আমার ওইখান থেকে 1টার দিকে আমি রওনা হয়েছি আমার বাড়ির উদ্দেশ্যে। রিস্কা টিস্কা পাই না, প্রায় গুলিস্তানে যে আমি হাইটা আসছি, গুলিস্তান পর্যন্ত, গুলিস্তান হাইটা পরে রিস্কা পাইছি একটা, যে নিলাম। আনার পর এখন তো ফোন টোন দিই, নাম্বার কেউ ধরে না, আর গেটে আটকা রাখছে। যেহেতু রাত্রে 2টা বেজে গেছে, এত রাত্রে গেট বন্ধ, এখন আম্মুকে আবার ফোন দিয়ে ডিস্টার্ব করবো। তো আমাদের বাড়িটা হচ্ছে যে ডাস্টবিন পিছন সাইডে বাড়ি পড়ছে, ডাস্টবিন গেছে দেওয়াল, তা একদম কর্নার সাইডে। আর বাড়িটা একটু হিন্দু টাইপের বাড়ি, পুরানো টাইপের বিল্ডিং। তো একটা বাথরুম ছিল, বাথরুমের ছাদ। তা আমি গেট দিয়ে যাবো, গেট দিয়ে গেলে শব্দ হবে, মানুষ চোখ করে ভাববে অন্য কিছু। তো ভাবলাম বাথরুমের ওই ডাস্টবিন সামনে বাথরুমের ছাদ দিয়ে আসবো টপকে। যখন আমি ওই ডাস্টবিনের পিছন দিয়ে গেছি, এত অনেক চিপা টাইপের একটা মানুষ অনেক কষ্ট করে সেখানে ঢুকে। তো ওইখান দিয়ে যাওয়ার পর আমি যখন ডাস্টবিনটা দেখলাম যে একটা সেম কালো টাইপের, লোকটার চেহারা বানর আকৃতির আর কি, বানরের মতো চাই, আর শরীরে পশম বড় বড় কালো। দেখলাম যে ডাস্টবিনের পানি খাচ্ছে আর কি, মুখ দিয়ে খাচ্ছে, মানে হাত দিয়ে যেমন মানুষরা হাত দিয়ে সব কিছু, কিন্তু ওইটা সরাসরি ড্রেনে মুখ দিচ্ছে। ছয়ের মুখ দিয়ে পানি খাচ্ছে। তখন আমি চিৎকার দিতে পারতেছি না, কারণ আমি চিৎকার দিলে কোথায় যাবো? আমরা এখন রাস্তায় আছি, তো কোনো ঘরে না বা বাড়ির ভিতরে না। মানে ওই মানুষটার মধ্যে কি ভয় পাওয়ার মতন কিছু ছিল? ভয় পাওয়ার মতো তো ছিল, যে মানুষে অ্যাকচুয়ালি কোনো পোশাক আঘাত ছিল না, আচ্ছা, সম্পূর্ণ লম্ব ছিল। লম্ব অনেক হ্যাংলা ছিল, আচ্ছা একদম হ্যাংলা, ফু মারলে পড়ে যাবে এরকম হ্যাংলা। আচ্ছা হাত পা চিকন চিকন, কিন্তু লোম গুলো বড় ছিল, কালো। দেখলাম পানি খাচ্ছে, ভয় পাইছি ঠিকই। আমি সাহস নিয়ে হাত পা কাঁপতে কাঁপতে আমি ছাদ দিয়ে বাথরুমের ছাদ টপকে বাড়িতে নামছি। আচ্ছা আম্মুকে আর ভয় কিছু বলি না আমি, যে এটা দেখছি, তাহলে আম্মু তো হয়তো আর কোনো দিয়ে আমাকে রাখতে বা কোনো জায়গা থেকে দিবে না আর কি। তো গেল। এরপরে আম্মু আবার সেদিনকা বাথরুমে যাবে, একই রকমের মানে ওই শব্দ পাচ্ছে আর কি। যখন আম্মু এই কথা বললো, তখন আমি আম্মুকে বলছি যে আম্মু এরকম আমি আর কি দেখছি। আচ্ছা সাবধান করে দিয়েছি। কিছুদিন পর সেই বাড়িতে একজন বিষ খেয়ে আত্মহত্যা।
একই বাড়ি। ওই একই বাড়িতে ওই বাড়িটাতে কি কোনো সমস্যা আছে বা কিছু? আমার মনে হয় বাড়িতে কোনো সমস্যা নেই, আমার ঘটনা আমার সাথে এরকম সমস্যা হচ্ছে। আসলে মানে সমস্যাটা ওনার সাথেই হচ্ছে, কারণ উনি যখন মনে হচ্ছে যে সুইসাইড করার জন্য নিজে একটা অ্যাটেম্প নিয়েছে, এরপর থেকেই ওনার সাথে এই ধরনের জিনিসগুলা ঘটছে আর কি। এই জিনিসগুলা উনি টের পাচ্ছে, যেখানে যাচ্ছে কিছু না কিছু একটা আত্মহত্যার ইনসিডেন্ট এই দুইটাই মানে আত্মহত্যাই এরকম টাইপের, বা এমনিতে কেউ মারা যায় সেটা না। আচ্ছা, তো উনি মারা গেল, বাট ওনার আর কিছু দেখিনি, ব্যাস এতটুকু দেখছি। আর একদিন গরমের দিন জানালার সামনে আমি ঘুমাইতেছি, জানালা খোলা রেখা, যেহেতু আমরা পিছন সাইড থাকি আর একটা চিকন একটা রাস্তা গেছে, চিপা একটা রাস্তা, আচ্ছা, তো ওই রাস্তায় কেউ আসা যাওয়া করে না, যেহেতু ডাস্টবিন পাশে গেছে। এবার রাইট, তখন আমি জানালা খোলা রাখি ঘুমাইছি, দেখলাম যে একদম কঙ্কাল আকৃতির চেহারাটা, দেখলাম দাঁড়ায় আছে। আর কুকুর, পাশের বাড়ি কুকুর পালে 3-4টা, পড়া চিলে গেছে, কুকুর খেয়ামো করতেছে। আচ্ছা, তো দেখলাম কি দাঁড়ায় আছে, তখন আমি ভয় পাইনি, প্রচুর ঘুম ছিল দেখা আমি আবার ঘুমিয়ে পড়ছি। পরের সকালে মনে হচ্ছে যে আমি জানি এখানে কিটা জানি দেখছি আর কি। যা ঘটনা, পাশে এক ছোট ভাই পাশের বাড়ির 15-16 হবে, সে শাওন নামে, যে তো নদীতে ওই লাইন টেন গেলে আমরা সবাই নদীতে বড় বড় জাহাজ থাকে, সেখানে যে আড্ডা মারি। এটা কোথায়? এটা বুড়িগঙ্গা নদী, মিলবারেকের মধ্যে জেঠি বলে, পাকা জেঠি আছে। তো লঞ্চ থেকে আড্ডা মারছি, লঞ্চ থেকে নামার সময় টপ করে পড়ে গেছে। ওই লঞ্চে যে থাকে না, চুবি না কি যেন ছিল, ওটার সাথে ধাক্কা লেগে মানে উষ্টেকা পড়ে গেছে। আচ্ছা, তো ওইখানে পড়ে সাথে সাথে মানুষ হাবুডুবু খায়, ওর না একবার নিচে চলে গেছে। সে কি একেবারেই সাঁতার জানতো না বা কিছু? না, সাঁতার জানতো, যেহেতু এলাকার পাশে। কিন্তু আপনার বলার ভঙ্গি দেখে মনে হলো যেন জড় বস্তুর মতন পড়েই ডুবে গেছে। ডুবে গেছে। সাঁতার জানতো, বাট তেমনটা না, ভয়ে সাঁতার নামতো না, কখনো সাঁতার কাটতে দেখেছি, আচ্ছা, আচ্ছা। আর সাঁতার কিছুটা জানতো। তারপর? পড়ে গেছে, বাট আমি তো দেখিনি, সবাই বলছে যে পড়ে গেছে। আমি খবর পেয়েছি, যেহেতু আমি একজন ভালো একজন সাঁতার যে মানুষকে আমি সাঁতার শিখাই, ঢাকার বাইরেও যাই, তো মনে খারাপ লাগলো যে আমাকে কেন বললো না, আমি তো অন্তত চেষ্টা করতাম বাঁচানোর জন্য। তারপর শুনলাম যে মারা গেছে, লাশ নিয়ে আসতেছি, লাশ নিয়ে ডেটটা লাশ পেতে কোনো সমস্যা হয়নি, তাই না? প্রায় ডুবছে 10টার দিকে, লাশ পেতে প্রায় 3 ঘন্টা পার হয়ে গেছে, 2টা-1:30 দিয়ে এরকম দিকে লাশ আপনি বাড়িতে। তো ভালো সাঁতারু, আপনার কি মনে হয় যে একটা লাশ ওভাবে যেখানে জাহাজগুলো তো জেটিতে রাখা থাকে, হ্যাঁ, তাই না? তো জেটির ওখানে পানি তো খুব একটা গভীর না, না পানি গভীর কতটুকু গভীর হতে পারে? হবে প্রচুর, সেটা তো বলতে পারি না, অনেক গভীর আর কি। মানে ওখানে লাশ হারিয়ে গেলে কি 3 ঘন্টা লাগার কথা খুঁজে পেতে? হ্যাঁ, 3 ঘন্টা লাগে। আচ্ছা, আচ্ছা, সেটাই। আর সেখানে প্রায় প্রতি বছর বর্ষার সময় মানুষ 2-1 মারা যায় আর কি। আচ্ছা, তো বাড়িতে নিয়ে আসলে রাত 2টা এরকম 3টা বাজে, তখন আমার বাড়ির সবাই, আব্বা মা আমার বোন, পাশের বাড়ি সবাই দেখতে গেছে, যেহেতু এলাকার ভালো ছিল, দেখলে সালাম দিত। তো গেল, এখন ঘরে আমি একা, যে ভাবতেছি যে দেখতে যাব না দেখতে চাই, যেহেতু এলাকার ছোট ভাই মারা গেছে, দেখা উচিত। তখন আমি দেখতে গেলাম, তখন আম্মু দেখলাম আমাকে যে তুই আসছো কেন, তুই তো ভয় পাস, আচ্ছা, কত সমস্যা আছে, আমাকে না দেখে আমি চলে যাবো। তারপর আম্মুর পাশে আমি, তখন যে লাশটা অ্যাকচুয়ালি মানুষ বাঁচানোর জন্য চেষ্টা তো করে, যে মরার খাটে যেটা গোসল করায় সেটার মধ্যে সোয়ারাই তেল ডলতেছে, তেল লবণ টবণ ডলতেছে শরীরে, সারা শরীরে। কেন? শরীরটা গরম হয় যদি বেশি ওঠে। আসলে মানে বুঝিস না, মানে কাছের মানুষ যারা আসলে বিশ্বাস করতে তো কষ্ট হয়ে যায়, তো শেষ চেষ্টা মানে তারপরেও আর কি করে যাচ্ছে যদি কিছু হয়। কিন্তু অনেক চেষ্টা করতেছে, এমনকি বুকের মধ্যে এই যে শরীর ঝাঁকি দিতে, লাস্টটাকে আলগা ঝাঁকি দিতেছে, পেটের মধ্যে চাপ দিতেছে। একটা মানুষকে মানে প্রচুর কষ্ট হইতেছে দেখতে। একটা মানুষ হয়তো জীবিত থাকলে এই মনে হয়ে করলে জীবিত মানুষও মারা যেত, ঝাঁকি দিতেছে, উঁচা উঠতেছে, পরে লাস্টে শোয়া বা পেটের মধ্যে যা দিতেছে, পানি বের হয়ে যায় মুখ দিয়ে ফেনা টানবে। ওই মুহূর্তে আমি ওগুলো দেখা মনে হচ্ছে যে লাশটা উঠা আমার দিকে আসতেছে, আব্বার কাছে। মানে এরকম আপনি দেখতে পাচ্ছেন? আপনার মনে হয়? হ্যাঁ, মনে হচ্ছে। তা আম্মাকে আমি বলবো যে আম্মা আমাকে ধরেন, এটা সব বলার মানে অতটুকু আমার নেই। পাশে একটা খাম্বা ছিল ইলেকট্রনিকের, যে সেটা দিয়ে ধরবো, সেটা ধরার আগে আমি নিজে পড়ে গেছি, জ্ঞান হারিয়ে গেছি। কেনার পর সবাই আমাকে জ্ঞান হারানোর আগে পর্যন্ত আপনি দেখতে পাচ্ছিলেন লাশটা আপনার দিকে আসছে? আমার দিকে আসতেছে, ওটা দিয়ে আমি ভয় পেয়ে নিজে অজ্ঞান হয়ে গেছি। পরে যখন জ্ঞান ফিরছে তখন দেখি আমি ঘরে, আমাকে হাত পায়ে তেল ডলতেছে। লাশটাকে আগে যখন ডলতো, এখন আমার হাত পায়ে তেল ডলতেছে, এটা আমার শরীর গরম। তো যাই হোক, এরপর থেকে আমি লাস্ট আর দেখি না, কারণ দেখা হয়তো আমার পক্ষে ক্ষতি হয়ে যায় আর কি। রাইট। এই কিছুদিন পর মানে আমার খালতো বোন আত্মহত্যা করছে। ওর সাথে দেখা হয়েছে যেদিন মরবে এর একদিন আগে নিউ মার্কেটে, যখন আমি শপিং করতেছি ফ্রেন্ডের সাথে, ও আর বয়ফ্রেন্ডের সাথে শপিং করতেছি। আচ্ছা, আমি দেখিনি, আমার বোন আমাকে দেখা দৌড়ায় আমার গলা ধরলো, যে ভাই তুই এখানে। তা আমি তোর কতদিন পর দেখলাম, তোর ফোন টোন বন্ধ, তোরে খুঁজে পাই না, তার নাম্বার দেওয়া যায়, কালকে বাসায় যাবো।
আচ্ছা ঠিক আছে, কালকে যাইস, আমি থাকবো। তো ওর রাত্রে 1:30টার দিকে খবর শুনছি যে ও মারা গেছে। ওই দিন রাতে? হুম। অথচ আপনি তো তাকে মোটামুটি হ্যাপি অবস্থায় দেখেছেন। হ্যাঁ, বিকেলটাকে দেখছি। তাহলে কি ঘটেছিল আসলে? ফ্যামিলির সাথে বা ফ্রেন্ডের সাথে কিছু হয়েছে। 1 ঘন্টার মধ্যে? পারিবারিক কারণে হয়তো মানে পারিবারিক আসলে হ্যাপি হয়তো ছিল। না, কিছু জিনিস আছে যে তুই দূর থেকে বাইরে থেকে দেখে বোঝা যায় না অনেক কিছুই। তো যাই হোক, মানে কিছু একটা প্রবলেম ছিল যে জন্য সে মানে সুইসাইড করেছে। হ্যাঁ, তখন প্রায় যাত্রাবাড়ি আলামিন রোড কাছাকাছি আমাদের গ্যানারি থেকে। আচ্ছা। তো লাস্টটা মানে এলাকার চাচ্চু বর মা মাটি দিয়ে দিছে, যদি এটা কেস কামারি হবে, আচ্ছা পুলিশ টুলিশ আসবে, মাটি দিয়েছে। আমরা লাস্টটা যা দেখতে পারিনি। আচ্ছা আচ্ছা, ওনারা খুব তাড়াহুড়ো করে মাটি দিয়ে দিয়েছেন। আমরা তখন আমাদের খালা আন্টির বাড়ি গেলাম। যাওয়ার পর যেহেতু লাস্ট দেখতে পারিনি, কবরটা তো দেখবো, এতটুকু সান্ত্বনা তো সেটাই। তো লাস্টটা মানে এলাকার চাচ্চু বর মা মাটি দিয়ে দিছে, যদি এটা কেস কামারি হবে, আচ্ছা পুলিশ টুলিশ আসবে, মাটি দিয়েছে। আমরা লাস্টটা যা দেখতে পারিনি। আচ্ছা আচ্ছা, ওনারা খুব তাড়াহুড়ো করে মাটি দিয়ে দিয়েছেন। আমরা তখন আমাদের খালা আন্টির বাড়ি গেলাম। যাওয়ার পর যেহেতু লাস্ট দেখতে পারিনি, কবরটা তো দেখবো, এতটুকু সান্ত্বনা তো সেটাই। আমার আমার এক ভাগ্নি ছিল, ওর 5 বছর বয়স, আচ্ছা অনেক ফর্সা, ওর ফর্সা মানে অনেক ফর্সা, চুল লাল লাল হয়ে গেছে, এত ফর্সা। তো ওরে নিয়ে যাব। আমার আন্টির যে বোন মারা গেছে, ওর মামি লাগে, আমি আবার তার আন্টি আন্টি কই। আচ্ছা তো উনি বললো যে তুমি একা গেলে যাও, তোমার ভাগ্নিকে নিও না, ও দেখ মানে ও তো এক রঙের মানুষ, ওর ক্ষতি হতে পারে। আচ্ছা। তখন দুপুর একটা দেখতে এরকম আছে। তারপর ঠিক আছে, আমি একা গেলাম দিনের বেলা দুপুর 1-1:30টার সময়? আচ্ছা। তখন আমি দেখি বাড়ি থেকে 10 থেকে 12 হাত দূর যাওয়ার সাথে সাথে যে মরা লাশের গায়ে যে আতর সুরমা টুরমা দেওয়া হয়, সেই গ্রানটা আমি পাইতেছি আর কি। সে আমি আমার সাথে সাথে পাইতেছি। হয়তো কোনো লাশ টাশ নিয়ে গেলে বুঝতাম যে লাশ নিয়ে গেছে, তার গায়ে থেকে হয়তো গন্ধ হইতেছে, কিন্তু সেটা না, আচ্ছা শুধু আমি পেতেছি। আর রাস্তাটা একটু নিরূপ টাইপের ছিল, লোকটা কম। ওকে। যেহেতু হয়তো ওই এলাকার মানুষ, আমার বোন মারা গেছে দেখে সবাই তার আমাদের বাড়িতে আসতেছে, এই জন্য কেউ নাই। তো আমি দেখলাম যে ডান টান পাইতেছি, তখন আমি খুশি হইলাম যে এটা আমার বোন হয়তো আমার পাশে আছে। আচ্ছা। প্রায় কবরস্থান থেকে আবার কবরস্থানে যখন যাব, কবরস্থান হয়তো আমার 15 হাত দূরে এরকম, তখন গ্রানটা চলে গেছে। আচ্ছা। না চলে গেছে, ভিতরে যায় দেখি যে একজন লোক তসবি পড়তেছে, সাদা জব্বা টুব্বা পরা, কবরস্থানের ভেতর? কবরস্থানের ভিতরে একটা উঁচা টাইপের আছে পাকা, সেখানে। তো যাক ভালো, আমি কবরস্থানের ভিতরে কবর খুঁজতেছি, যে তোমার বোনের কবর কোনটা সেটা। তারপর পাইলা, পরে লোকটাকে আমি সালাম দিলাম। তো উনি আমি সালাম দেওয়ার সাথে সাথে উনি দাঁড়ায় গেল, দাঁড়ায় কবরস্থানের ভিতরে চলে গেল, ভিতর দিকে। আমি মানে অবাক হয়ে গেলাম যে কেমন, যে কেমন কেন সালামের উত্তর তো দিগন্ত দিল না। কোথায় চলে গেল উনি? কবরস্থানের ভিতরে আর কি। কবরস্থানের ভেতরে ভেতরের দিকে? উনি ভেতরেই ছিলেন, বাট আরো ভেতরের আমি দিকে চলে ভিতরে, গেলেন। মানে এক পাশে ছিল, উত্তর না দিয়ে একদম কথা না বলে ভিতরে চলে গেল। উনি যাওয়ার সাথে সাথে আবার কবরের ভিতরে কোথাও থেকে মানে অনেক ঘ্রাণ, চকলেটি ঘ্রাণ বেরোচ্ছে, আচ্ছা। প্রচুর ঘ্রাণ বেরোচ্ছে। তো ভালো, আমি বোনের কবর খুঁজতেছি। এক সময় বৃষ্টি নেমে গেছে, প্রচুর বৃষ্টি, কবরস্থানে কাদা কাদা হয়ে গেছে। আচ্ছা। দেখলাম একটা নতুন কবর, তো ভাবলাম সেটা আমার বোনের কবরই হবে। ওই কবরে 2টা পুকুর ছিল, বড় বড় 2টা পুকুর ছিল, পাশে বাঁশ বাগান, এরকম বাঁশ ক্ষেত্রে। তারপর 2টা পুকুর, একটা পুকুর পুরো পদ্ম ফুল দিয়ে ঢাকা হয়ে গেছে, বাকি একটা পুকুর ঘাট থাকে জমিদার টাইপের, মানে জমিদার আমলে যে ঘাটলা তৈরি করা থাকে ওই প্যাটার্ন। ওইখান থেকে পানি। এখন তো আমি কিছু নিয়ে যাইনি, ওই যে নারকেল আছে না, নারকেলের খোসা, ওটা নিয়ে নেন, পানি নিয়ে কবরে ঢালতেছি। আচ্ছা। কবরে ঢেলে কবর লিখতেছে আর কি। পাশাপাশি শেষ হয়ে গেছে, হাত পা কাদা, এখন হাত পা ধুইব। বাট ওই পুকুরটা দিয়ে অ্যাকচুয়ালি আমার ভয় লেগে গেছে, যে পুকুরটা এরকম কেন, কেউ ওনার পুরোনো টাইপের পুকুর, মানে পদ্ম পাতা সহ পুকুরটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। বাঁশ ঝাড়টা ভরা পুকুর দুই সাইডে। এখন আমি ভাবলাম না, পুকুরটা আমার কাছে অ্যাকচুয়ালি ভয় লাগতেছে পুকুরটা দেখে। আচ্ছা। যেটাতে আমার ধোঁয়ার দরকার নেই, আমি বাসায় যেতে হবে। করলেন? বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে যাওয়ার পর আমার যে ওই যে বোন যাকে আন্টি বলতাম, যাকে মামি বলতাম, তো মামিকে বললাম যে আপনাদের কবরস্থানে তো আমি কখনো পুকুর দেখিনি, বাট এই কবরে বড় বড় 2টা পুকুর দেখলাম, আচ্ছা। আর এরকম পুরোনো টাইপের। আমি হাত পা ধুতে গেলাম, বাট ভয় লাগলো। তুমি ভালো করছো যে এই পুকুরটা অ্যাকচুয়ালি ভালো না। কেন? যে এই পুকুরে প্রতি বছর বলে একটা আলাম খাসি ভোগ দেওয়া হয় আর কি। আলাম খাসি কবরে পানিতে দেওয়া হয়, সাথে খাসিটা অ্যাকচুয়ালি ডুবে যায় আর কি। মানে একটা খাসি ওখানে দিয়ে দেওয়া হয় বলির মতন করে? বলির মতো করে দেওয়া হয়। মানে এটা কি জন্য, কবে থেকে এই প্রথাটা চালু হয়েছে যখন জানেন? মসজিদের ইমাম সাহেব, উনি অ্যাকচুয়ালি স্বপ্নে দেখছে যে এই পুকুরে যে নামবে, ফজরের পর পর যে নামবে, আমি তাকে নিয়ে যাব। আচ্ছা। তো উনি এটা স্বপ্নে দেখছে। সেম আজানের পরের দিন সকালে, ফজরের মানে আগে
দেখে সেম একজন গামছা পর একজন লোক ওইখানে গোসল করবে। আচ্ছা। উনি যে এটা দেখছে, স্বপ্নে যেটা দেখছে বাস্তবে সেটা দেখলো। তো ওই লোকে হাতটা ধরলো যে তুমি নেও না, সমস্যা আছে, বাট নামে নেই। বাট ওইখান থেকে আর কি ভোগ দেওয়া হয়। তো ওনাকে হয়তো নির্দেশ করছে এরকম দিতে, তারপর তো সবাই ওই কাজটাই করে। এটা এখনো চলছে? হ্যাঁ, এটা এখনো চলছে এই আর কি। আর আপনার তো কোনো রকম কোনো প্রবলেম হয়নি তাই না ওই পুকুরে হাত পা ধরে? না, আমি ওটা দেখে আমি ধুইনি আর কি। আচ্ছা আচ্ছা। আর অ্যাকচুয়ালি কি আমি যখন এই কাজটা করছি 2010-এর 15 জানুয়ারি, তখন থেকে আমি যেখানে যাই, যেখান থেকে রাত্রেও থাকি, বাট সেই বাড়িতে কি হচ্ছে পরের দিন সকালে আমি আর কি বলতে পারি, বলে দিতে নিজেই বলতে পারেন না? নিজেই বলতে পারি পরের দিন সকালে, বাট যখন সাথে সাথে তখন না, রাত্রে থাকার পর রাত্রে আমি এটা মানে আমি বলতে চাইছি এখন যদি আপনি আমার সাথে গিয়ে আমার বাড়িতে থাকেন তাহলে কালকে আপনি বলতে পারবেন আমার বাড়িতে কি কি হয়েছিল না হয়েছিল? এটা আমি এখন বলতে পারতেছি না, কিন্তু রাত্রে থাকার পর সকালে বলতে পারবো এরকম কিছু। মানে কোন জায়গায় আপনি কোনো একটা রাত্রে পরের দিন যায় বলতে পারেন যে বলতে পারি। কি হচ্ছে। হচ্ছে। আমি জানি না এটা কতটুকু আদৌ পসিবল বা কতটুকু আদৌ পারেন কিনা। এটা যেরকম আমি হয়তো বা বলি, কোনো একটা সময় যদি কখনো প্রমাণ করা সম্ভব হয়, আমরা একবার চেষ্টা করে দেখতে পারি যে আজকে রাতে আমরা যেই জায়গাটাতে আছি, যেই জায়গায় আমরা ঘটনা শুনছি, তো এখানে কি হয়েছে কিনা পরবর্তীতে যদি আমরা জানতে পারি আপনার কাছে, তাহলে হয়তো বা আমরা বুঝতে পারবো। তো ওকে, রাহাত ভাইয়ের ঘটনা তো শুনলাম রেহান, রাহাত ভাইয়ের ঘটনা শুনলাম, রাহাত ভাই যেসব ঘটনা ঘটিয়েছেন সেটাও শুনলাম। তো আমার কথা হচ্ছে যে ওনার স্টোরিতে আমরা বেশ কয়েকটা সুইসাইড এবং সুইসাইড অ্যাটেম্প্ট পেয়েছি। তো একটা জিনিসই রিকোয়েস্ট থাকবে লিসনারদের কাছে, ডু নট টেক ইট অ্যাজ অ্যান ইন্সপিরেশন, দিস ইজ নট দ্য ওয়ে। আমরা শেষ পর্যন্ত দেখবো, এই চেষ্টাটা আমরা করবো না। আমার মনে হয় রাহাত ভাইও এটাই সবচেয়ে বলবেন। বড় কথা হচ্ছে আমি চাই যে আমি যেটা করছি সেটা যেন কেউ না করে, কারণ ধরে আমার রাগ অ্যাকচুয়ালি অনেক বেশি, রাইট। এর রাগের কারণে অনেক ক্ষতি হয়ে যায়, তো এই ক্ষতিটা যেন কেউ না করে। সবচেয়ে বড় কথা আপনি হচ্ছে- নিজে এটা বলে দিয়েছেন, এটা খুবই ভালো হয়েছে শ্রোতাদের জন্য। আর আমি মনে করি যে কেউ সুইসাইড বা এই ধরনের অ্যাটেম্প নেওয়াটা এটা সম্পূর্ণ আমি তো ইচ্ছাকৃত ভাবে করিনি, আমি একটা ফাইজলামি টাইপের করতে গেছি, কিন্তু এটা বাস্তবে সিরিয়াসলি হয়। রাইট। অনেকে এটা ইমোশনালি এভাবে নেয় যে এটা চিন্তা করে যে আমার মৃত্যুটা দেখে হয়তো আমার আশেপাশের মানুষ খুব কষ্ট পাবে, হ্যাঁ। তখন আমি একটা প্রতিশোধের মতো নিতে পারবো। হ্যাঁ। কিন্তু সত্যি কথা বলতে কি, একটা মানুষ যখন চলে যায় না তখন আর কেউ বেশি দিন মনে রাখেন না। মনে রাখছে। সে যত আপনই হোক না কেন, আলটিমেটলি সেই মানুষটারই চলে যাওয়া হয়, জীবনটা তারই ক্ষয় হয়, আর কিছু হয় না। ওকে, আমরা চল, আরো একজন আছে, এবার তার ঘরের দিকে চলে যাই। ওকে, ডর নিয়ে আবারও আমি আর সুমন্ত আছি সবসময়, আর ডরে সবসময় অতিথি থাকেই। আর আজকে আমাদের সাথে সাগর নদী না, আমাদের সাথে আছে আকাশ। কেমন আছেন আকাশ ভাই? ইনশাল্লাহ আপনার দোয়া ভালো আছে, আল্লাহর মতে। ওকে, তাহলে আমরা কি শুরু করে দিব? ঠিক আছে, আমরা তাহলে আর সময় নষ্ট না করে শুরু করি। প্রথম গল্পটা কোনটা সেটা দিয়ে শুরু করি আমরা। আর তার আগে একটু আকাশ ভাই কি করেন বলেন। আমি রিক্সা চালাই, আমি এক পায়ে রিক্সা চালাই, এই রিক্সা চালাই আমার সংসার চলে। এক পা দিয়ে আপনি রিক্সা চালাচ্ছেন? তো এই জায়গায় বলতে চাই যে আকাশ ভাই আমাদের সঙ্গে জার্নিতে যোগ দিয়েছে, উনি রিক্সা চালায়, মানে বুঝতেই পারছেন যে তার জন্য জীবন ধারণটা কতটুকু কষ্টকর। এবং তার চেয়েও আরো একটা বড় বিষয় হচ্ছে ওনার একটা পা নাই, তারপরেও একটা মানে অদম্য ইচ্ছা থেকে উনি ডট টিমের সাথে যুক্ত হয়েছেন জার্নিতে, যে আজকে তার ঘটনাগুলো বলতে চায়। চল তাহলে শুনুন, আমরা গল্পে চলে যাই। আচ্ছা আকাশ ভাই, আমরা শুনেছিলাম ডট টিমের কাছে ঢাকা শহরের খুব মানে বিখ্যাত একটা মেডিকেল কলেজে আপনার কিছু একটা ঘটনা হয়েছিল। তো এই ঘটনাটা কি ছিল একটু শুরু থেকে বলেন, এবং এটা কতদিন আগে ঘটনাটা ঘটেছে? ঘটনাটা হচ্ছে আমার শালা মিয়া, আপনার শালার সাথে? আমার শালার নাম সুমন। তো ছোট মানুষ, ওরা তো 3-4 দিন মিললা ল্যাংটার মাজার গেছিল। আচ্ছা আচ্ছা। ওই ল্যাংটার মাজারটা এরা 4 দিন ঘুরিয়া, মানে সবাই মিলে সবার যাদের মধ্যে হ্যাঁ বসে একলা। হুম। মানে আমার শালা বলতে তো একলা মানুষ কি মাজারে কি বেয়াদবি করছে না কি করছে ওটা আর বলতে পারে না। আচ্ছা। পরে একদিন রাতের 12টার সময় আমাদের বাসা আইসে, 12টার সময় আমার শালা ডাক্তার গেট থাবা যে দুলাভাই গেটটা খুলেন, কি হয়েছে? দুলাভাই আমি শুনুন, আমরা খুলে দিয়ে আসবো শুনলাম। আচ্ছা। পরে সুমনের মারা ডাক দিলাম এবং সুমনের বন্ধু ডাক দিলাম। পরে ওর মানে কাপড় চোপড় মানে কিরকম একটা রক্ত রক্ত মানে পায়ের দিকে চামড়া চামড়া উঠে যেতেছে পায়ের দিকে, পায়ের দিকে চামড়া উঠে যাচ্ছে? পায়ের দিকে মানে ওই বেদ করেছে তো, মানে পাওয়ার ভিতরে মানে চামড়া দিয়ে আস্তে আস্তে খুলে পড়েছে। আচ্ছা, মানে আপনি বলতে যাচ্ছেন ওই মাঝারে সে এমন কিছু কাজ করে আসছে যেই কাজটা করা উচিত না? না। আচ্ছা। আচ্ছা। ওকে। তবে যাক, তারপর আমরা তার মারে বললাম ধরো সুমনের পায়ের দিয়ে রক্ত বেরোতেছে, তো তুমি এক কাজ করে ওর কি যেন হয়েছে। পরে আমরা বলি সুমন তোমার কি হয়েছে? কৌতুল ভাই আমার তো কিছু হয় নাই। পরে ঠিক আছে, আমরা তোমার পায়ে কে সাপ কে রক্ত, পরে তুমি প্যান্ট পাল্টাও। পরে সেই প্যান্টটা খুললে পাল্টাতে পেনার লাগলো, মানে প্রস্তুত মানে কাপড়ের সাথে সাথে মাংস খুলে যাচ্ছে? খুলে যেতেছে। তারপর? খুলে যাচ্ছে পরে আমরা আবার এই চিন্তা ভাবনা করে তারপরে সবাই মিলে তাড়াতাড়ি এটা কোনো মতো পেঁচায় মুছায় মেডিকেল নিয়ে যেতেছে।
তারপর আর মা মানে আত্মীয় সবাই মিললাম রাতে 12টা দিকে সিএনজি মুঞ্জি পাইনি কিনা তো লাস্টে একটা সিএনজি পাইছি, এক সিএনজি সবাই কিছু বাকি দিন মানুষ অন্য দিয়ে বাস মানে মেডিকেল কেউ মতো করে পৌঁছায় যাবার লেগা মেডিকেলে নিয়ে এসছেন। মেডিকেল নিয়ে আসছে। তো যাক আমি আবার দূরে গেলাম, লিপ্তের 5তলা ভর্তি হয়েছে, আচ্ছা, ওই হাসপাতালে ওই হাসপাতালে। 5 তলায়। 115 নম্বর ওয়ার্ড। ওকে, তোর একটু তারপর ডাক্তার দুটার নাই, নার্স আছে, নার্সের বললাম, নার্স বলছে ঠিক আছে তুমি এক কাজ করো, তোমার এটাকে সিটি এবার বহন করো, তোমরা রুগীর কাছে যাবো আর আমি স্লিপ দিই তোমার কাজ করো। ম্যাডাম আমি আপনার কাছে যাই, আপনি কি দিবেন আমাকে দিন। তোর ম্যাডামের নাম দিয়েছেন, ম্যাডামের স্লিপ লিখে দিছে, ওষুধ দিলাম আমাদের, আবার ডেটল মতো যা যা লাগে আনার জন্য। তা আমি আবার গেছি, যেতে 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 এক বৃদ্ধ মহিলা মানে একবারে বয়স্ক, মানে আমি যে সিঁড়িটার নামতেছি আমি লিফটটা পারতে পারি না, সিঁড়ি দিয়ে আপনি সিঁড়িটা আমি নামতেছি। ওকে, তারপর একটা বৃদ্ধ মহিলা বলছে তুমি কোথা চাও, আমি দেন আমি খালা আমি ওষুধ আনতাম, ওষুধ তো এইদিকে পাইবা না, তো ওষুধ এক কাজ করো তুমি ওই সিঁড়িতে পাইয়া অন্য গুলিতে যাও। আচ্ছা তো অন্য গুলিতে গেলে ওই গুলিতে তোমার পিছাতে ডাক্তারখানা ওষুধ নিয়ে বসে। আচ্ছা, তা আমি ঠিক আছে হইতেও পারে, তো আমি আর ওদিকে না যাই যে আমি ওইদিকে গেছি আর কোথাও কোথাও গেছি। কারণ কখন পর্যায়ে দেখি মানে কিরকম মানুষ নাই টানুষ নাই কিছু নাই, মানে উপরে নীরব মানে এরকম একটা জিনিসটা ভয়াবহ জিনিসটা, আচ্ছা, লাশের ঘর, যেটা হচ্ছে ঘর লাশ মানে মর্গের কথা বলছেন। মর্গের কথা। ও, আমি হাতে হাতে মানে কোন জায়গায় গেছি, তারপর আমি দেখি একটা গেট খুলে গেছে, পরে আমি চিন্তা করলাম ডাক্তারখানা আছে, আচ্ছা তা আচ্ছা। আমি ডাক্তার মনে মনে যে আমি ঘরটা ঢুকছি, ঢুকে দেখি কি মানে আপনি মানে একটা দরজা খোলা দেখে আপনি ভেতরে যাচ্ছেন যে হয়তো বা এখানে কেউ থাকতে পারে, জি জি সেই জন্য আপনি ঢুকেছেন ভেতরে। জি 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 জি, আমি দেখছি জর্দা খুলছে কে জানি, আমার যে ডাক্তারখানা আছে, তো ডাক্তারখানা থাকলে বেশ আমি ওদিকে ওষুধ টষুধ হ্যাঁ আমি ডাক্তারের রুম মনে বোঝাই আমি মর্গ ঢুকেছি। তা আমি তো জানতাম না এটা মর্গ, আমি তো মনে বুঝলাম যাক এটা ডাক্তারখানা। তো তাতে ভাবছিলাম যে এই গেট খুলে পর দুনিয়ার কান্না কানি চারুটা হইচই আপনি মইচই। ওই মর্গের ভেতরে যেই ঢুকলেন মানে আপনি ঢুকে মনে হচ্ছে যে চতুর্দিকে কান্নার শব্দ পাচ্ছেন। জি জি জি, চতুর্দিকে কান্নার শব্দ পাইতেছি, তো আমি আবার দেখি লাশ লাশ, তো কান্নাকানি, তো ওটা তো কোনো ইয়া না, লাশের থেকে তো আসার কথা। আসার কথা না, কারণ তারা তো মৃত্যু মানুষ হবে কি কান থাকে, তো মৃত্যু মানুষ তো আমি চিন্তা করলাম যাক এটা হইতেও পারে। আপনার কাছে স্বাভাবিক মনে হয়েছে এটা হতেও পারে, হ্যাঁ, হতে হয়তো পারে। মানুষ কাঁদছে। তখনই ভৌতিক কোনো কিছু একটা ধরে নিয়ে যে হুম স্বাভাবিক ভাবে নিজের সাথে এসে যে হুম। হ্যাঁ ভৌতিক কোনো কিছু ব্যাপার হলে অ্যাটলিস্ট আমার ধারণা উনি বোঝাতে চেয়েছে যে অ্যাটলিস্ট উনি ব্যাপারগুলোর সাথে ইউজ টু। আচ্ছা, জি জি, যাক আমি চিন্তা করলাম এই লাশের এই ঘরটা আমি এবার কেমে যাবো, তো এটা তো ডাক্তার করি না, তো আমি তো মর্গে বললাম, তা আমি একটু কেমনে চলে যাবো, তা আমি যাইতে লইছিলাম পিছিয়ে আমার কি ডাক্তার স্যার এই ছেলে এদিকে আসো, এই ছেলে এদিকে আসো, আমি আবার পিছিয়ে দিতে চাই, তুই মর্গে গিয়ে ডাক দিব আমার কিছু তো কিছু নাই, তখন আমি চিন্তা করলাম যাক কিছু নেই, মানে মনের ভুল তো এটা তো আমাকে একটা অভ্যাস, আমার বুট পেটনির দিকে আমাকে একটা কাজ বেশি থাকে আর আমাকে স্বাভাবিক বেশি এটাকে আমাকে একটা ইয়ে আছে কায়দা আছে, তাই এরকম ভয় পেলে চলবো না। তো ঠিক আছে আমি আবার গেটটা আমি আবার ভয় তুলেছি, চুরি মানে ভয়ঙ্কর চিৎকার, তখন আমি কি এত ভয়ঙ্কর চিৎকার জীবনে শুনেও, আর আমি দেখি আমি আশেপাশের কোন আমি ছাড়া কোন আর তাই লাশ, আমি লাশের সামনে বসছি, আমি আবার লাশের বান খুলছিলাম, একটা বান খুলছিলাম, খুলে দেখি একটা চোখ হিরিগুম বড় লালের মতো টুকটুকা, মানে জিপেটা এইভাবে বেড়ে গেছে, এটা আবার যেমনি চেমনি বান দেয় আবার আমি লিখছি এই বৃদ্ধ মহিলা আবার সামনে রেখে তুমি কই চাস, তুমি ওষুধ নিবা, আমি না আমি ওষুধ নিব না, এটা তো আপনি তো আমার ভুল ঠিকানা দিচ্ছেন, তো এটা তো লাশের ঘরে আমার রয়েছে মর্গরাজ, তো আপনার কথা আমি শুনবো না। তো কেন তুমি কথা শুনবো না, তুমি শুনেন আপনি কি যে আমার জানে মাত্র হয়েছেন না আপনার কি আপনার আমি এতটুকু আমার একটু বলেন, আর কিছু না বললে অনেক কিছু তুই যা এত হেল্প করলো কোয়া পর্বত আমি একে দৌড়ে লাড়ি স্লিপে পড়ে যায়, এই স্লিপে পড়ে যাওয়ার পর আমার মামুরা এক উঠেছে যে আমার বাইক নেটা কই হ্যাঁ গেছে ওষুধ লিখে, পর আমার বাইক মামা সবাই মিলে দৌড়ে দেখি সিঁড়িতে আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পর তো মামা আমার উঠাইছে, উঠে মাথা পানি দিচ্ছে না, আমার দেখবো না উঠে গিয়ে থাকবো, মামু আমার পেলো মাথা পানি দিয়ে 1 ঘন্টার পর মানে 3:30 আমার মাথার জ্ঞান আইছে, জ্ঞান আবার বলছে তোমার কি এই করে আমি তো দিনেরও ঘিরে গেছি। রেহান, ঘটনাটা কিন্তু একটা ইন্টারেস্টিং একটা ঘটনা, কিন্তু হয়তোবা আমার ধারণা যে লিসনাররা এবং এখানে যারা আছি আমরা সবাই একটু আমরা মানে বুঝতে সমস্যা হচ্ছে বিকজ অফ ওনার মানে ওএফটি টকিংটা আছে, হ্যাঁ এটার জন্য আমরা হয়তো ঘটনাটা পুরোপুরি বুঝতে পারছি না। ওকে, তো এইটাই যে মেডিকেল কলেজের কথা বলছেন, জি, জি। মেডিকেল কলেজের ঘটনা। জি। তো ওকে, আমরা তো প্রথম ঘটনাটা শুনলাম আকাশ ভাই আপনার কাছে, এবার আরো একটা ঘটনা আছে যেটা আমরা ডট টিমের কাছে শুনেছি, সেই ঘটনাটা কি ছিল একটু সেই ঘটনাটা শুনে ফেলি রেহান। চল শুনে